আমাদের কথামালার এই অনুষ্ঠান যেটা হয় বা প্রত্যেক মাসে 1 মাস হয় অনলাইন, 1 মাস হয় অফলাইন। তো অনলাইনের ওই এই দুটোতেই আমাদের সহযোগিতায় থাকে ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল। এছাড়া আমাদের প্রত্যেক অনুষ্ঠানে ভাষা ভবিষ্যৎ আমাদের সঙ্গে থাকে। আজকে আমরা প্রধানত গল্প পাঠ রাখি। হ্যাঁ, এই প্যানেল ডিসকাশন এই প্রথমবার আমরা একটা চেষ্টা করে দেখছি যে অনলাইন অনুষ্ঠানে প্যানেল ডিসকাশন কেমন জমে। তো প্রথমত একটা জিনিস বলি যে আহ, এই যে একটা দূরত্ব, আমরা এখানে বসে আছি, একে প্রত্যেকে নিজেদের নিজেদের জায়গায় বসে আছি, যাই সামনাসামনি বা মুখোমুখি বসে নেই। এইটা এইটা না এক ধরনের আহ কোথাও যেন একটু লাগাম ছাড়ার পাওয়া যায়, আভাস পাওয়া যায়। এটাই যদি আমরা এখন মুখোমুখি বলবো, সেটা হয় না। যেমন ফেসবুকে দুমদাম অনেকে অনেক কিছু লিখে টিকে ফেলে। হ্যাঁ, তো আমি বলবো যে আমাদের আলোচনাটাকে নেহাত অসুবিধে, সবাই এক জায়গায় গরমকালে হওয়া এসব অসুবিধে, এটাকে অনলাইন না ভেবে অফলাইন ভাবলেই ভালো হয়। আমরা সবাই বেশ খোলা মনে যেন সামনাসামনি বসে কথা বলছি এরকম। তো এটা হওয়া উচিত। আর দ্বিতীয়, যে আমাদের এই অনুষ্ঠানে যে আমাদের বিষয়টা দেয়া হয়েছে, মহিলা লেখক কম কেন, তো এমন হতেই পারে অনেকে বলে কম কেন, অনেক বেশি। কিন্তু আমরা আমরা তো ইয়ের ক্যাপশনটা খুব বড় করে দেয়া যায় না। প্রথমত লেখক বলতে আমরা এখানে কিন্তু কবিদের ধরিনি, কেননা কবিরা অনেক বড় ব্যাপার। তাদের আলাদা মর্যাদা সম্মান, এই কবিদের এর মধ্যে ধরবেন না। আর দ্বিতীয়ত, এই লেখক মহিলা লেখক কম কেন, এটা খুব অত্যন্ত বাস্তব এরকম যে একটা লিটল ম্যাগাজিন তো বটেই, হ্যাঁ, অনেক বড় বড় কাগজে আমরা দেখেছি যে 10টা গল্প ছাপলে দেখা যায় 2টো গল্প মহিলার, বাকি 8টা গল্প পুরুষের। হ্যাঁ, স্পষ্ট দেখা যায়। শুধুমাত্র আহ, আনন্দবাজার গোষ্ঠী একটা বড় জায়গা, সেখানে সবাই মিলে গল্প দেয়, সেই জন্যে অনেক সময় দেখা যায় যে সানন্দা পত্রিকায় একসাথে সব শুধুই মেয়েদের গল্প, এরকম ঘটনাচক্রে দেখা দেখা যাচ্ছে মহিলা লেখকরাই লিখেছে। কিন্তু বাদ বাকি মহিলা লেখক সত্যিই কম। এটা এই বাস্তবতা আমাদের মেনে নিয়েই আমার মনে হয় এই আলোচনায় আসা উচিত। আমরা যেটা বলতে চাইছি যে এই সমাজে সবকিছু সমান সমান। আহ মানে এখন জগৎ আর এমন নেই যে পুরুষ মানুষ সংসারে কাজে হেল্প করে না, তারাও করে। সব মিলিয়ে তবুও কেন, ও কি কারণে যতটা অন্যান্য ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসছেন, আহ, চাকরি বাকরি, প্লেন চালানো, ইঞ্জিন চালানো, হ্যাঁ মানে মেট্রো রেল চালানো, মহিলারা যথেষ্ট এগিয়ে আছে, এমনকি আর্মিতেও। তো সেই যে আমাদের একটা ভাটা চলছে মহিলা, এবং বেশ ভালোই ভাটা। একটা সময় তো তবু কিছু কিছু দেখা যাচ্ছিল, এখনো তো সেরকম ভাবে চোখে পড়ছে না। এইটাই আজকে আলোচনায় আমরা এটা বার করতে চাইছি যে আহ, কি আজ কেন, কারণটা কি। এটা সব থেকে ভালো আমার ধারণা, আমাদের মনে হয়েছে যে মহিলারাই এটা সব থেকে ভালো বলতে পারবেন। সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। আর এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে যে প্রথমে আমরা করব, 8 মিনিট করে আপনারা বলবেন। হ্যাঁ, এবং ওই বলতে গিয়ে মনে হয় যে এই রে এইটা বলা হয়নি, সেই জন্য আরো 2 মিনিট রাখা হয়েছে। ফার্স্ট রাউন্ডে সবাই 8 মিনিট করে বলবেন, সেকেন্ড রাউন্ডে 2 মিনিট করে বলবেন। আজকে আমি কিন্তু শুরু করব প্রতিভা সরকারকে দিয়ে। আমি যেটা বলছিলাম যে এটা বাস্তব, আপনি যেটা প্রথমেই শুরু করলেন, বাস্তব তো বটেই। তবে অনলাইনে গেলে গুগল সার্চ দিলে দেখতে পাই যে বাইরে কিন্তু মেয়েরাই বেশি পাঠক হিসেবে বেশি, সেটা আমাদের দেশেও বেশি। আর ওইখানে হচ্ছে দেখছি যে মেয়েরা বেশি লেখেন এবং ছেলেদেরকে বহু পেছনেই ফেলে গেছেন। কিন্তু যখন বুক রিভিউ হচ্ছে কোথাও, কোনো ভালো সংস্থা যখন বুক রিভিউ করছে, সেখানে দেখা যাচ্ছে সারপ্রাইজিংলি যে ছেলেদের হচ্ছে অনেক কম, আর ছেলেদের হচ্ছে অনেক বেশি বুক রিভিউ। এইটা
দেখছি যে ওখানে এইরকমই হচ্ছে, মানে মেয়েরা কিন্তু সত্যিই বহুদূর এগিয়ে গেছেন, আমাদের দেশে তা নয়। এটা আমি সুকান্ত বাবুর সঙ্গে একেবারে একমত। আমাদের দেশে এটা না আমাদের এখানে মানে সাহিত্যবোধের প্রশ্ন থেকে আমার মনে হয় এটা বেশি সামাজিক প্রশ্ন হয়ে এসেছে আমাদের কাছে। আমাদের দেশে তো আহ সব মানে সবখানেই মেয়েদের অনুপাত অত্যন্ত কম, এবং আমার ধৃষ্টতা মার্জনা করবেন, আপনি যে উদাহরণগুলো দিলেন প্লেন চালানো কিংবা আর্মি, এখানে মানে মেয়েদের অনুপাত শূন্য, শূন্যেরও নিচে আর কি। কিন্তু সেই তুলনায় আমি বলবো যে সাহিত্য ক্ষেত্রে কিন্তু মেয়েরা এগিয়ে এসেছেন অনেকটাই, অনেকটাই, যেটা মানে সত্যি কাউকে জিজ্ঞাসা করলে সে বলছে যে মহিলা লেখক নেই, কে বললো? মহিলা লেখকই তো দেখতে পাই সবসময়। এখন ওই যে সেই কথাটা চলে আসছে যে লেখক ফেখক সবসময় বলা হয়, লেখক ফেখক, এটা একটা খুবই মানে বিচ্ছিরি ভাবে ব্যবহার করা হয়, যেটা খুব আহত করে, সবাইকেই করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কি লেখক হয়ে ওঠার রাস্তাটাকে ফেখকগিরি বলবো নাকি? তো এই যে তাহলে যদি সেটাকে সেইভাবে বলি যে লেখক হয়ে ওঠার যে জার্নিটা সেটা হচ্ছে ফেখকের টাইম, তাহলে তো আমরা সবাই এখন ফেখকই আছি। কিন্তু এই যে জার্নি, তার তো মূল্য বিন্দুমাত্র কমে না। কেন কমে না সেটাও বলছি আমি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে নিয়ে আসি, যে সংসার না একটা বিরাট বড় রাক্ষস, যে তার পেটের ভেতরে সবকিছুকে চালান করে দেয়। এবং সুকান্ত বাবুর সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি যে ছেলেরা এখন এগিয়ে আসে তাদের অনুপাত নিলেও ওই শূন্যের নিচেই হবে। হ্যাঁ, তবুও তো আসছে। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখন মধুপর্ণী নামে, আপনারা হয়তো মধুপর্ণীর কথা সবাই শুনেছেন, বালুরঘাটের খুবই বিখ্যাত একটা লিটল ম্যাগাজিন ছিল, যেখান থেকে আমার সাহিত্য চর্চা শুরু ৮-এর দশকে। সেখানে আমরা যখন এইরকম ঘরোয়া আসরে বসতাম, তখন কিন্তু দেখেছি অজিতেশ ভট্টাচার্য সম্পাদক, যার প্রেরণায় আমার লেখা শুরু, তিনি কিন্তু সবাইকে নিয়ে বসতেন এবং বৌদি গিয়ে চা বানাতেন, খিচুড়ি তৈরি করতেন। আমাদের না তখন মনেও হয়নি যে এর মধ্যে কিছু অসঙ্গতি লুকিয়ে আছে। এখন যখন নিজে অনেকটা পথ এগিয়ে এসেছি, তখন মনে হয় হ্যাঁ, এই ব্যাপারটা পুরোই কিন্তু অসঙ্গতিপূর্ণ। একজন মহিলা যখন বুদ্ধি চর্চা, সাহিত্য মানে কি বুদ্ধিবৃত্তি চর্চা, তো আমরা আরেকটা কথা, ওই সামাজিক প্রশ্নটা কেন আসছে, মানে এগুলো ভাবতে ভাবতে মনের মধ্যে স্ট্রাইক করে। বুদ্ধিমতী মেয়েকে কতজন মানুষ পছন্দ করে? মানুষ বলতে এখানে আমি পুরুষ নারী দুজনকেই বলছি। বেশি বুদ্ধি থাকলে সেই মেয়েকে অ্যাভয়েড করে চলাটাই আমাদের দস্তুর। তার বেশি কথা বলা, তার বেশি ফটফট করা যাকে বলে, সেইগুলো আমরা কিন্তু পছন্দ করি না। বুদ্ধিবৃত্তি চর্চায় তাকে ইনক্লুড করতে চায় না, যেটা আমি মধুপর্ণীর একটা উদাহরণ দিয়ে বললাম। তো যদি তাই না করি, যদি মেয়েরা এইভাবে পিছিয়েই থাকে, শুধু আবেগ দিয়ে তো সাহিত্য হয় না, প্রচুর পড়তে হয়। মানে মানে পড়াটাই অনেক বেশি নিজেকে তৈরি করতে হয়, নিজের ভেতরে ভিতটা তৈরি করে দেয় নিজের পড়াশোনা। আচ্ছা, আরেকটা কি প্রতিবন্ধকতা হচ্ছে সন্তান। শুনতে খারাপ লাগবে, অনেকে তেড়েও আসবেন আমি জানি, কিন্তু এটা আমি এখন জীবনের এই স্টেজে এসে দেখছি যে সন্তানের না কখনো সন্তানের জীবনে মায়ের জায়গাটা শূন্য হয়ে যায় না। মাকে তারা ভীষণভাবে চায় যে মা থাকুক পেছনে। আর মা যদি কোমলমনা হন, মা যদি সেরকম কেরিয়ারিস্ট না হন, তাহলে তো মায়ের মন সবসময়ই একটা মানে দোলাচলতার মধ্যে থাকবে যে আহা, ওরা তো আমাকে চাইছে, আমি কেন লেখালেখির জন্য নিজেকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো করে রাখছি। এই ব্যাপারগুলো কিন্তু আসে। আর একটা কথা হচ্ছে, দেখুন, এই যে জীবনে অভিজ্ঞতা যেটা আমরা আহরণ করি, যেটা সাহিত্যে প্রতিফলিত হয়, সেটা আসে কি করে? বই পড়ে আসে একটা, সেটা বলেছি আমি, সময়ের ভয়ঙ্কর অভাব, সংসার দানব সবটাকেই নিয়ে নিচ্ছে ভেতরে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভ্রমণ। আমি যদি খুব ঘুরে বেড়াই, তাহলে পরে, আচ্ছা, সবাই তো মানিক বন্দ্যোপাধ্যায় নন। আমি শুনেছি যে পদ্মা নদীর মাঝি উনি 10 দিন জেলে গ্রামে গিয়ে থেকেছিলেন, তারপর পদ্মা নদীর মাঝির মতো ওই রকম একখানা ক্লাস। তো আমরা তো আর
মানিক বন্দ্যোপাধ্যায়ের পায়ের নখের যোগ্যী নই আমি। আমাকে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা সাহিত্যে আনতে হলে তার মধ্য দিয়ে নিজেকে যেতে হয়। আমার নিজের তো একা আমি বেরোতে পারি, কিন্তু আমাদের দেশে একা সে বাচ্চা হোক আর বুড়ো হোক খুবই নিরাপদ এরকম বলবো না, তাও এখন অনেক মেয়েরা বেরোচ্ছেন, এগুলোকে সব নস্যাৎ করে দিচ্ছে ঠিকই। আর একটা ব্যাপার আছে যে ওই আমি যেটা বলছিলাম, যখন রিভিউ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরুষের বাইরের কথা বলছি, এটা বিদেশের কথা বলছি, পুরুষদের বই বিভিন্ন নাম করা সংস্থাগুলো তারা রিভিউ করছে বেশি, মেয়েদের বই সেই তুলনায় অনেক অনেক কম। এই আমাকে একজন আমার খুব নিবিষ্ট পাঠক এবং প্রথম গল্প পড়ে আমার সঙ্গে উনি যোগাযোগ করেছিলেন, অনেক ছোট, এখন ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে, অভিষেক, আমাকে মালদা থেকে বলছিলেন, দিদি আপনি বলুন যে মহিলাদের ভালো লেখার প্রচার কম কেন। তো দেখা যাচ্ছে এটা তো আমাদের দেশের কোনো ট্রেন্ড নয়, এটা গোটা পৃথিবী জুড়েই যে মহিলারা ভালো লিখলেও তার প্রচার কম হয় এবং তাচ্ছিল্য করা হয় প্রথমেই, না পড়েই একেবারে মানে মেয়েলি লেখা, মেয়েদের লেখা তো থাক পরে পড়বো, এরকম একটা ব্যাপার কিন্তু এসেই যায়। পড়েন, অনেকেই পড়েন, মেয়েরা তো খুবই পড়েন মেয়েদের লেখা, আমি তো পড়ি, কিন্তু বোঝাই যাচ্ছে সমালোচনাগুলো একটু হয়তো একমুখী হয়ে যাচ্ছে আমার। আর একটা কথাও আছে, সেটা হচ্ছে যে আমাদের সিস্টারহুডের মধ্যে সমস্যা আছে। ওই যে একমুখী সমালোচনা বলছিলাম না, ওটা আমি করি না। আমি সবসময় নিজেকে একটু ছড়িয়ে একটা বার্ডস আই ভিউ, একটা উপর থেকে দেখা, এটা চেষ্টা করি, পারি কি? আমি তো একটা সাধারণ মানুষ, লেখক গোষ্ঠীটার। তো এই যে আমাদের যে সিস্টারহুড, যাদের দেখলে আমার মন ভালো হয়, যাদের সঙ্গে থাকতে আমি স্বচ্ছন্দ বোধ করি, যাদের লেখা আমি পড়ি, সেখানেও কিন্তু সমস্যা আছে। যেই একটা প্রথম যে সিনিয়ররা জুনিয়রদের যে একটা দেবেন, উৎসাহ দেবেন, তা তো করেনি না, বরং অনেক সমালোচনা করে। এর মধ্যে আমি কিন্তু সবটাই ব্যতিক্রম রেখে, মাথায় রেখে কথা বলছি। পরে অনিন্দিতা মন্ডল বলো। প্রতিবাদী মোটামুটি সবই বলেছেন, ওনার সমস্ত পয়েন্ট গুলো যোগ করে নেবে, আমারও পয়েন্ট, আমি তার সঙ্গে দু একটা যোগ করছি। প্রথম হচ্ছে যে বৌদ্ধিক চর্চা, বুদ্ধিবৃত্তির চর্চা সাহিত্য, এই বুদ্ধিবৃত্তির চর্চার জন্য একটা আলোকিত বৃত্ত চাই। সেই আলোক বৃত্তটা এখনো কিন্তু নগর কেন্দ্রিক, এবং আমরা যাদেরকে উঠে আসতে দেখছি রিমোট জায়গা থেকে, প্রান্তিক বাংলা থেকে যারা উঠে আসছেন, বা প্রান্তিক ভারতবর্ষতেও যারা বাংলা লিখছেন, যারা উঠে আসছেন, তাদের অধিকাংশই কিন্তু পুরুষ। তার কারণ তারা কোনো না কোনো ভাবে ওই আলোকবৃত্তের কাছে দু একবার আসতে পারছেন। মাসে একবার কলেজ স্ট্রিট ঘুরে গেলাম, কফি হাউসে ঘুরে গেলাম, কিন্তু প্রান্তিক জায়গায় মেয়েদের পড়াশোনার চর্চাটাই তো খুব কম। এখনো তো 14-15 তো স্কুল ছেড়ে দিয়ে তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো তারা সাহিত্য করবে কি করে? যেটা দিদি বলছিলেন যে অনেক পড়তে হবে, স্বাভাবিক, অনেক পাঠ প্রয়োজন, এবং বুদ্ধিবৃত্তির চর্চা মানে তো চর্চা, নিরন্তর একটা অনুশীলন চাই। লেখা যদি 2 পাতা লেখা হয়, তার পেছনে অন্তত 500 পাতা পড়া লাগে। এই অভিজ্ঞতা তো একদিনে হয় না, দিনে 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 হয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে মেয়েরা ওই যে সংসার বলছেন, সংসার একটা রাক্ষস। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতটাই বলতে পারবো, যা আমি দেখেছি যে স্কোপ কিন্তু ছিল না। বুদ্ধিবৃত্তির যে চর্চা, সেটা ওই বাড়িতে নিজের আড়ালে নিজেকে করতে হয়েছে, সমস্ত সংসার সামলে। সংসার একটা বৃহত্তর জায়গা ছিল আমার ক্ষেত্রে, সব করে। তার ফলে কি হয়েছে, আমি যখন লিখতে এসেছি তখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সংসারের বেশিরভাগ দায় দায়িত্ব শেষ হয়ে গেছে। সেই সময় আমি লিখতে এসেছি বয়সে। এই 50 বছর বয়সে লিখতে এলে কি হয় অসুবিধাটা, সেটা হচ্ছে যেমন ভাষা শেখার ক্ষেত্রে বাচ্চারা যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে, যত তাড়াতাড়ি বলতে পারে একটা ভাষা, সেইটা কিন্তু একটা বয়স্ক মানুষের অসুবিধা হয়। যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সব সময় সেখানে আমরা শুনেছি যে যত তাড়াতাড়ি শুরু করা যাবে, তত তাড়াতাড়ি জিনিসটা ভেতরে ঢুকবে। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে এত বয়সে এসে লিখতে এসে আমি অনেকের কাছে শুনেছি যে যত কম বয়সে শুরু করা যাবে, তত তাড়াতাড়ি গদ্যটা সাবলীল হবে। এই সাবলীল গদ্য যে স্রোতের মতো বইবে গদ্য,
এই গদ্যটা কিন্তু মেয়েদের আহরণ করতে একটু অসুবিধা হয়। এটা বয়স, অনেকটা বয়সে এসে শুরু করা হলো, অনেক বয়সে অভিজ্ঞতাটা শুরু হলো। একজন পুরুষ তিনি যেরকমই লেখক হন না কেন, তিনি তো 20-21, আমি তো দেখতে পাই 20-21 কলেজে পড়ছেন, লিখতে শুরু করে দিলেন। একটা মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা হওয়া খুব মুশকিল। হ্যাঁ, আলোকিত বৃত্ত ছেড়ে, আমি বারবার বলছি, নগরে এটা হতে পারে, সেখানে কালচারাল প্রিভিলেজ আছে, সোশ্যাল প্রিভিলেজ আছে, ফাইন্যান্সিয়াল প্রিভিলেজ আছে, ইন্টেলেকচুয়াল প্রিভিলেজ আছে, এইসব ক্ষেত্র ছেড়ে, এইটা আমার আরেকটা মনে হয়েছে। আর একটা লাস্ট পয়েন্ট হচ্ছে যে মেয়েরা যে লিখবেন, মেয়েদের লেখার ধরন সত্যি একটু অন্যরকম হবে। তার কারণ তারা খুব ইন্ট্রিনজিক্যালি লিখবে, অর্থাৎ অন্তর থেকে কথা উঠে আসবে। তাদেরও অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতা তাদের গণ্ডির মধ্যে, একটা সীমাবদ্ধ গণ্ডিতে। যে মুহূর্তে সেই সীমাটা তারা ছাড়াতে যাবেন, ক্ষেত্র সমীক্ষার কোনো উপায়ই মেয়েদের থাকে বলে আমার মনে হয় না। সবাই তো মহাশ্বেতা দেবী নন, সবাই নিশ্চয়ই সেই রিমোট জায়গায় গিয়ে অভিজ্ঞতা আহরণ করে এনে লিখবেন, এমনটা হয় না। আমরা যাদের লেখাগুলো পড়ি, যে সমস্ত বিশ্ববিখ্যাত মহিলা উপন্যাসিক বা লেখক আছেন, গল্প লেখক আছেন, আমরা দেখেছি তারা তাদের নিত্যকার জীবন থেকেই তুলে আনছেন ঘটনা, এবং তাকে ওই সাইকোলজিক্যাল অ্যানালিসিস করছেন বা আরো গভীরে ঢুকছেন, সমাজতত্ত্বে ঢুকছেন। কিন্তু একটা বড় ক্ষেত্র ধরে যেখানে ক্ষেত্র সমীক্ষার প্রয়োজন, সেটা কিন্তু তারা করতে পারছেন না, সম্ভব না। আমাকে বললে আমিই পারবো না, সেটাই আমি বলতে পারি। এইটা আমার মনে হয়েছে। এই পর্যন্ত। আরো টাইম আছে, বলতে পারো তো, তোমার টাইম আছে এখনো। টাইম আছে না, দিদি হ্যাঁ। বললেন, আমি তাই শুনছি। না, এই ক্ষেত্রে মেয়ে লেখক এত কম কেন, মেয়েরা এত কম কেন লিখছে, এই কথাটাতে আমার এইটাই মনে হয়েছে। যদি একটা এই আলোকবৃত্ত ছেড়ে একটা সুষম বন্টন, শুধু খাদ্যের সুষম বন্টন তো নয়, শিক্ষার সুষম বন্টন, হ্যাঁ, প্রিভিলেজের সুষম বন্টন, কালচারাল প্রিভিলেজের সুষম বন্টন। মানে কিছু মনে করবেন না আপনি গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, তো এই যে সুষম বন্টন তো হয়নি, হাজার হাজার বছরের প্রিভিলেজ বয়ে আনছেন। তো কারা কারা আছেন আমি জানি না, যাই হোক, এই হাজার হাজার সাংস্কৃতিক প্রিভিলেজ আপনি বয়ে এনেছেন, ইন্টেলেকচুয়াল প্রিভিলেজ বয়ে এনেছেন, সেটা মেয়েদের মধ্যে এখনো সেইভাবে ঢোকেনি। এখনো হয়তো আমাদের জানি না, এইটা যদি সুষম বন্টন তাহলে হয় আমরা খানিকটা আর একটু চেষ্টা পরবর্তী, এটা মনে হচ্ছে একটা তো সমাধান সূত্র খুঁজতে হবে। বলে গেলাম যে আমার সমস্যা, তা থেকে সমাধান সূত্রটা যদি না বের, তাহলে কিন্তু আলোচনাটার মানে থাকবে না। আর এটাও খুব ঠিক যেটা দিদি বলেছেন, ও মেয়ে লিখেছে, কোনো মহিলা লেখক, আচ্ছা রাখো, ওটা পরে পড়বো, বা ও তো ওই সংসারের কথাই লিখবেন, কি লিখবেন, এরকম কিন্তু আমরা নিজেরাও কানে শুনেছি। আমার লেখা না, অন্য কারোর লেখা, আমার লেখা সেভাবে কেউ পড়েন বলে আমি খুবই, কিন্তু লেখাই বলছি যে উনি আর কি লিখবেন, উনি তো এইরকমই লিখবেন, আচ্ছা আমরা অন্য পড়ি। আরো সেরিব্রাল লেখা পড়ি, মেয়েরা সেরিব্রাল লেখা লিখতে পারে না, বৌদ্ধিক লেখা একটা মেয়ের থেকে বেরোবে না, এটা খুব মানে আবেগপূর্ণ লেখাই বেরোবে একজন মেয়ের, তা তো নয়। একজন মেয়ে শুধু আবেগ দিয়ে লিখবে তা তো নয়, তার তো যুক্তি থাকে কথায়। সেই যে সেরিব্রাল লেখার জায়গাটা আমি একবার স্মরণ করে নেব, এবছর নোবেল পেয়েছেন হান কাং, তিনি একজন কোরিয়ান লেখক, লেখিকা বলবো না, লেখকই বলবো, এবং মহিলা লেখক, অত্যন্ত জোরালো গদ্য, অত্যন্ত জোরালো তার লেখা, না হলে তো নোবেল পায় না। তো যদি কেউ পড়ে থাকেন অনুবাদ, জানতে পারবেন যে কি অস্বাভাবিক লিখেছেন। এমনি তো নোবেল কমিটি চুজ করেনি, সেরকম মেয়েরা উঠে আসছেন, আসবেন আরো পরবর্তীতে। আমাদের ক্ষেত্রে ভারতবর্ষের এই বিভিন্ন রকমের বৈষম্য, শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য সব যদি সরে যায়, আর যদি এই আঞ্চলিক বৈষম্যটাও সরে, গ্রাম চলে আসে নগরে, নগর চলে যায় গ্রামে, এবং এটা যদি স্থায়ী করা যায়, তাহলে আমার মনে হয় পরবর্তীকালে আরো মেয়ে আসবে এগিয়ে। সাহিত্য চর্চা তো মানুষ আনন্দেই করে। যেটা দেখা যাচ্ছে যে প্রতিভা সরকার যেটা বললেন, একটা খুব জিনিস আমার খুব গ্রহণযোগ্য মনে হলো, যে সত্যি আমরা আমরা তো মোটামুটি ছোটবেলা থেকেই সহজে বেড়াতে টেড়াতে পেরেছি, নানান জায়গায় ঘুরেছি,
সেটা মেয়েরা এতটা স্বাধীনতা পায় না, ঘুরতে পারে না, এক্সপোজারটা কম হয়ে যায় ক্ষেত্রে। আহ, সেইটা একটা বড় পয়েন্ট। সেটারই সূত্র ধরে অনিন্দিতাও খুব সুন্দর বলল যে এরকম সবাই তো আর মহাশ্বেতা দেবীর মতন সব জায়গায় গিয়ে ক্ষেত্র সমীক্ষা করতে পারেন না। তো সেক্ষেত্রে সেখানেও কিছুটা ওই একই জিনিস হচ্ছে যে এক্সপোজারটা কম হয়ে যাচ্ছে নানান কারণে। এখানে আমাদের অনিন্দিতার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ধরেছে যে এই প্রিভিলেজ ক্লাস, হ্যাঁ, সত্যি কথা বলতে কি একটা পুরুষের একটা প্রিভিলেজ ক্লাস লং টাইম বিলং করা সম্ভব, যেহেতু তাকে বিয়ের পর অন্য কোথাও যেতে হচ্ছে না। কিন্তু আজকে একটি মেয়ে বড় হলো এক পরিবেশে, ধরা যাক তার বাড়িতে সাহিত্য চর্চা অমুক সুখ ছিল, হ্যানা তেনা, তো বিয়ে হলো একদম বিপরীত একটা পরিবেশে গিয়ে, তখন তার পক্ষে সম্ভব হয় না। তাহলে এই প্রিভিলেজ ক্লাসের যে সুবিধে, এই সুবিধাটা কিন্তু ওই নিয়ে রাখছে আমাদের আহ, যারা পুরুষরা পাচ্ছে। তো এখানে একটা আইরনি এই যে আহ, ও গঙ্গোপাধ্যায়দের একটু সামান্য ঠেস দিয়ে কথা বললো, হ্যাঁ, যে গঙ্গোপাধ্যায় তো প্রিভিলেজ। তো এখন ঘটনা হচ্ছে যে ও নিজেই গঙ্গোপাধ্যায় ছিল, অনিন্দিতা মন্ডল। হ্যাঁ, তো এটাও সবাইকে একটু খেয়াল করে দিলাম মজার ছলে। তো এরপর বলো, কিছু বলবে? ওদিকটা জানি। হুম হুম, হুম। তো এরপরে তাহলে আমরা বিষয়টা প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কথামালাকে, যে এমন একটা বিষয় নিয়ে বলতে অনেকদিন ধরেই খুব ইচ্ছে ছিল যে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা হোক, সেই সুযোগটা দেওয়ার জন্য। এবারে আমি হচ্ছি ইতিহাসের ছাত্রী, সুতরাং আমার যে কোনো আলোচনায় ইতিহাস উঠে আসে। এবার আমরা যদি একটু পিছিয়ে যাই মানে বঙ্কিম সমসাময়িক যদি আমি লেখিকাদের দেখতে পাই, জানতে চাই যে কারা, সেই সময় আমরা কাদের নাম জানি? স্বর্ণকুমারী দেবী, যার প্রথম উপন্যাস দেব দেব নির্মাণ, যতদূর আমার মনে আছে ওটা 1874 মনে হয় প্রকাশিত হয়েছে। আচ্ছা, আর কি ছিলেন? আর ছিলেন সেই সময়কার স্বর্ণকুমারী দেবীর পরে আর একজন ছিলেন হ্যানা ক্যাথরিন। হ্যানা ক্যাথরিন ছিলেন কোথাকার? না, উনি একজন পাদ্রির মেয়ে ছিলেন, যিনি আমাদের দেশে তার বাবা এসেছিলেন ধর্ম প্রচার করতে, খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। এবার স্বর্ণকুমারী দেবীর জন্ম হচ্ছে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবারে। তো আমরা এই দুজনের নাম জানতে পারি। অথচ কিছুদিন আগে আমরা একজন সাহিত্যিক, যিনি অনেক আবিষ্কারই বলবো এটাকে, কারণ এতদিন অবধি ওটা লন্ডনে ছিল, লন্ডনের ব্রিটিশ গ্রন্থাগারে ছিল, যেটা সম্বন্ধে আমরা কেউ জানতামই না যে প্রথম উপন্যাস 1868 মানে বঙ্কিমচন্দ্রের সমসাময়িক 1868 সালে উনি হিন্দুকুশ কামিনী বলেন একজন ভদ্রমহিলা, যিনি মনোত্তমা বলে একটি উপন্যাস করেছিলেন, সেটা জানাই ছিল না কিছুদিন আগে, যেটা উনি এনে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ করেন। তার মানে প্রমাণিত কি হলো? যেহেতু উনি স্বর্ণকুমারী দেবী ঠাকুর পরিবারের, কিংবা হেনা ক্যাথরিন এসছেন খ্রিস্ট ধর্ম মানে একটা ইংরেজ, এই সব কারণেই হ্যাঁ আমরা তাদের নাম জানতে পেরেছি। অথচ হিন্দুকুল কামিনী যিনি এসছিলেন, যিনি লিখেছেন মনোত্তমা, তার সম্বন্ধে আমরা জানি না, কারণ তিনি সাধারণ একজন গৃহবধূ ছিলেন। সুতরাং আমার প্রথম পয়েন্ট মনে হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে একটা প্রচারের আলো চাই। বা লেখিকা বা মহিলা লেখক কিন্তু কম নয়, কম হচ্ছে প্রচারের আলো পাওয়া। প্রচারের আলো আমরা ঠিকমতো পাচ্ছি না। এবারে প্রচারের আলো কেন পাচ্ছি না? কারাই বা পাচ্ছেন প্রচারের আলোটা? এক হচ্ছে খুব বড় পরিবার থেকে আসতে হবে, আর এই মুহূর্তে তখন তো মহিলারা সেইভাবে বাইরে গিয়ে পড়াশোনা কম করতেন, কিন্তু এখন কিন্তু মহিলারা তো ওই দোষটা দিতে পারবে না, না আমরা বাইরে বেরোই না, আমরা কিছু করি না, তা না, আমরা করি, সবকিছুই করি। তাহলে কারা পাচ্ছেন? যারা সরকারি বা এই ধরনের ভালো কোনো উচ্চ পদে আছেন, তারা পাচ্ছেন প্রচারের আলো। আর পাচ্ছেন কারা? যাদের পেছনে একটা বড় মতো খুঁটি আছে, বাবা, কাকা, দাদা, বয়ফ্রেন্ড, কিংবা
ওই রকম কোনো পোস্টে আছেন, তারা বেশি করে প্রচারের আলো পাচ্ছেন। প্রচারের আলো যারা এর থেকে একটু দূরে আছে তারা প্রচারের আলো সেভাবে পাচ্ছে না। এবার আমি সাম্প্রতিক একটা ঘটনা বলি। আমি একটা এখানে মানে অনেকেই গিয়েছিলেন সেই অনুষ্ঠানটাতে। সেখানে একজন এই মুহূর্তে বাণিজ্যিক পত্রিকা, মানে প্রচন্ড প্রচলিত এক বাণিজ্যিক পত্রিকার ভূতপূর্ব সম্পাদক, তিনি বলছেন বসে যে আমি যদি একটা মহিলা লেখকের গল্প প্রকাশ করি, সেই গল্পটা প্রকাশের পরে আমার কাছে ফোন যা আসে সবাই বলে, ও ওই মহিলা বেশ সুন্দরী না, তাহলে মহিলা লেখকের লেখাটা দেখা হলো না, সুন্দরী এটা হচ্ছে মহিলাদের একটা সামনে অন্তরায় হয়ে দাঁড়ায়। সুন্দরী তোর অনেক ডেফিনেশন আছে, সুন্দরী বলতে সেটা নয়। সুন্দরী মানে মোটামুটি প্রেজেন্টেবল একটা চেহারা হলেই সেটাই মানে একজন মহিলা লেখকের আমার মনে হয় মানে প্রতিবন্ধকতা। তাহলে উনি এটাও স্বীকার করলেন যে উনি একজন মহিলা লেখকের প্রকাশ করছিলেন ধারাবাহিক কোনো বিষয় নিয়ে, বাধ্য হয়েছেন উনি বন্ধ করতে। ওনাকে অনেক জায়গায় গিয়ে মানে ওনার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। এবার আপনারাই বলুন, একজন সম্পাদক যদি কোনো মহিলা লেখকের লেখা প্রকাশ করতে এত রকম বাধার সম্মুখীন হতে হয়, তাহলে তারাও তো পিছিয়ে আসবে না? এটা একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ, এটা শুধু উনি বললেন, পরিষ্কার বললেন যে কোনো লেখকের গল্প লিখলে আমাদের জাস্ট বলে লেখাটা খুব ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কিন্তু মহিলা লেখকদের ক্ষেত্রে এটা হয় না। এটা হচ্ছে আমাদের সমাজ। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় কারণ, আমার মনে হচ্ছে এটা দ্বিতীয়। এবার তৃতীয় হচ্ছে এটা যেটা একটা অভিজ্ঞতার তো একটা সত্যি দাম আছে। তবুও আমি বলবো যে অভিজ্ঞতার পুরুষদের যেমন অভিজ্ঞতা আছে, মহিলাদেরও কিন্তু অন্যরকম অভিজ্ঞতা আছে, যেটা পুরুষ লেখকের মধ্যে সেই অভিজ্ঞতা অন্তত তারা পায় না, যেটা মহিলা লেখকরা পায়। তাদের বিষয়টা হয়তো একটু সংকীর্ণ জায়গায়, কিন্তু তাদের অভিজ্ঞতারও কিন্তু দাম আছে, সেটাও কিন্তু অন্যরকম অভিজ্ঞতা যেটা পুরুষরা পায় না। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা যদি আবার পেছনে ফিরে যাই, তাহলে আমরা দেখবো যে লেখকরা তো আগে লিখতেন, তখন তো মহিলা লেখক ছিলেন না। তাহলে কেন মহিলা লেখকরা এলো? কারণ তারা মনে করেছিল যে তাদের মনে যে সূক্ষ্ম যে অনুভূতিগুলো, সেটা হয়তো তারা পুরুষ লেখকদের কাছ থেকে পাচ্ছেন। তো পাঠক তো শুধুমাত্র পুরুষ নয়, পাঠক তো মহিলাও আছে। সুতরাং এটা ঠিক নয়, এটা আমার কাছে মনে হলো যে একটু পুরোপুরি মেনে নিতে পারা যায় না যে শুধুমাত্র পুরুষ লেখকের লেখা বলে পড়বো, মহিলা লেখকের লেখা পড়বো না। এটা কিন্তু আমি অন্তত অনেক আছে পাঠক, আমি বলছি না তারা লেখক, পাঠক, শুধুমাত্র পাঠক, তারা অনেক সময় দুপুর বেলায় ঘুমের শোয়ার সময় একটা পত্রিকা নিয়ে বসে একটু কোনো মহিলাদের পাঠকদেরই বলছি, তারা কিন্তু ভালোবাসেন পড়তে। তো এটা হলো আরেকটা, এই জিনিসটা বলাটা একটু কারণ সবাই এরকম না। এখন আমরা দেখতে পাই বেশিরভাগ পত্রিকায় সম্পাদক বা প্রকাশক বেশিরভাগই পুরুষ। এবারে পুরুষ সম্পাদক, পুরুষ ওটাকে বলে প্রকাশক। আবার এইসব সম্পাদক প্রকাশকরা কিন্তু অনেকেই লেখক। তো কোথাও যেন একটা টাই আপ দেখতে পাই যে অমুকের তোমার গল্প আমার পত্রিকায়, আমার গল্প তোমার পত্রিকায়। এই ব্যাপারটাও কিন্তু দেখা যায় যে একটা কোথাও টাই আপ দুজনে, যে ঠিক আছে তুমি আমার কাছে পাঠাও, আমি কিন্তু মহিলারা ওই ক্ষেত্রে তো পিছিয়ে আছে। তো এটা একটা প্রতিবন্ধকতা মেয়েদের জন্য। এত কিছু সত্ত্বেও বহু পত্রিকা আছে, বহু বাণিজ্যিক পত্রিকা আছে যারা কিন্তু নতুনদের সুযোগ দেয়, নতুনদের গল্প যাতে প্রকাশ পায়। সেই কারণেই তো অনেক ধরনের। আচ্ছা, আর একটা কথা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কথামালাকে।
কারণ কথামালাতে যখন প্রথমবার প্রথমবার আমাদের, যেহেতু আমি কথামালার মানে সাংগঠনিক কমিটিতে আছি, তাই আমি ভেতরের কথাটা জানি। প্রথমবার যখন পুরস্কার দেওয়া হলো, তখন বলা হলো যে আমরা বলেছিলাম, আমরা যারা মহিলা সাংগঠনিক কমিটিতে আছি তারা আমরা বলেছিলাম মহিলারা তো পাচ্ছে না পুরস্কার। তখন বলা হয়েছিল তোমরা মহিলারা লিখছো না ভালো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত করে প্রচুর মহিলা দ্বিতীয়বারে যখন আমাদের পুরস্কার হলো, অনেক মহিলা পেলো, এবং অনেকে পায়নি কারণ তাদের গল্পগুলো অন্য জায়গায় প্রকাশ পেয়ে গেছে, নাহলে আরো বেশি মহিলা পেত। তো এই জন্য ধন্যবাদ কথামালাকে, যে অন্তত তারা এই এটা ভেঙে দিচ্ছে যে না, আমাদের কাছে পুরুষ মহিলার সমান। অনেক ধন্যবাদ, এইটুকুই। কাকুলি একটা ভালো জিনিস বলেছে, যেটা খেয়াল করা উচিত আমাদের। সেটা হচ্ছে যে যেমন পুরুষরা বাইরে বেরোতে পারে, নানান জায়গায় যেতে পারে, তার এক্সপোজার বেশি, তেমনি মহিলাদেরও একটা নিজস্ব জগৎ আছে এই সংসারের মধ্যে, এই বাড়ি, এই আত্মীয়তা, এসবের মধ্যে। এটা মহিলারা যত সুন্দর করে লিখতে পারবেন, সেটা কিন্তু পুরুষরা লিখতে পারবে না, এবং এই অনুভূতিটা সম্পূর্ণ, এবং সেই জন্যই তাদের লিখতেও হবে। এবার হচ্ছে যে কাকুরে একটা জায়গায় বলছে যে যেসব মহিলাদের লেখা দেখা যাচ্ছে তাদের বাবা কাকা তারা মানে খুঁটি হিসেবে কাজ করছে, না ধরে নিলাম যে কোনো সম্পাদকের সাথে চেনা বা সেই সম্পাদক। এটা ছেলেদের ক্ষেত্রেও তাই, কিন্তু এই পারে কোনো পুরুষ লেখকের অনেক চেনা জানা, তার বাবা কাকা অনেক ইয়ে। তো এটা শুধুমাত্র মহিলাদের জন্য যে অ্যাডভান্টেজ তা নয়, পুরুষদের ক্ষেত্রেও এটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। আর একটা কথা, এটা ঠিক যে বেশিরভাগ প্রকাশক, বেশিরভাগ পুরুষ, সেক্ষেত্রে এবং তারা লেখে, এর লেখা ও ছাপছে, ওর লেখা এই ছাপছে, এইটা কিন্তু খুব উপরের দিকে হয় না, এটা একটু নিচের দিকে হয়। দ্বিতীয়ত বলি যে অনেক মহিলা সম্পাদকও আছে, হ্যাঁ, এখানে, যে তাদের আমি লক্ষ্য করে দেখেছি যে তারা কিন্তু ওই বিভেদটা করে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে পত্রিকাটা ভালো হচ্ছে কিনা। এরপর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা ওর যে সুন্দরী বা সুন্দর, এটার উপরে লোকে সন্দেহ করছে। এটা একেবারে সন্দেহের বাইরেও নয়, হয়তো ও যে ইয়ের কথা বলছে, সম্পাদকের কথা বলছেন, তিনি হয়তো এই ব্যাপারটা ইয়ে করেন না, গুরুত্ব দেন না। কিন্তু এমন অনেক সম্পাদককে দেখা গেছে যে মহিলার প্রতি তার মানে একটু ইয়ে বেশি। তো তিনিও এরকম অনেক লেখালেখি মহিলাদের হয়তো ছাপেন, কিন্তু সেটাই যদি একমাত্র কারণ হতো তাহলে মহিলাদের লেখা ভরে যেত। সেটাও হচ্ছে না। অর্থাৎ আমরা শুধু সুন্দরী দিয়ে বিচার করতে যাওয়া ব্যাপারটাকে ছোট করে ফেলা হয়, সেটা নয়। ভালো লেখাটা, ভালো লেখা আসাটা কেন আসছে না, সেই আলোচনাতেই আমরা থাকবো। আমার এরপরে এক বলতে আসছেন দীপান্বিতা রায়। দীপান্বিতা রায় ছোটদের জন্য খুব ভালো লেখেন, ইতিমধ্যে বাল পুরস্কার পেয়েছেন ইয়ে থেকে, একাডেমি থেকে। এছাড়াও বড়দের লেখা দেখেন। হ্যাঁ, দীপান্বিতার কি অভিজ্ঞতা আমরা একটু শুনি। কথামালাকে প্রথমেই ধন্যবাদ এরকম একটা বিষয় নিয়ে আলোচনা তারা সূত্রপাত করেছেন সেটার জন্য। যদিও আমার নিজের মনে হয় যে এই প্রশ্নটা হচ্ছে অনেকটা ওই সূর্য কেন পূর্ব দিকে ওঠে, সে তো মহাজাগতিক নিয়ম, সৌরজগতের যে বিজ্ঞান, সৌরবিজ্ঞান, সেই অনুযায়ী সূর্য পূর্ব দিকে ওঠে। সেরকমই মহিলা লেখকদের সংখ্যা যে কম, মহিলারা যে সংখ্যায় কম, সেটা অত্যন্ত স্বতঃসিদ্ধ, এটা খুব স্বাভাবিক গাণিতিক নিয়মের ব্যাপার। আমি বলছি কেন কথাটা, তার একটা দুটো উদাহরণ দিই। আমি আজকেই দেখছিলাম সেটা, যে 2011 সালে পশ্চিমবঙ্গে পুরুষের শিক্ষার হার ছিল 82.67, আর মহিলাদের শিক্ষার হার ছিল 77.08। 1971 সালে ছিল পুরুষদের 45.96, মহিলাদের 21.97। সংখ্যাটা, আনুপাতিক সংখ্যাটা নিশ্চয়ই অনেক বেড়েছে। তো কিন্তু তা সত্ত্বেও মহিলারা কিন্তু শিক্ষার ক্ষেত্রেই পিছিয়ে রয়েছেন। এবার লিখতে হলে তো প্রথমে পড়াশোনা করতে হবে, পড়াশোনা জানতে হবে। এবার পড়াশোনা জানার হারটাই যদি কম হয়,
তাহলে মহিলাদের সংখ্যা কম হবে, এটা একটা খুব স্বতঃসিদ্ধ ব্যাপার। এবং যিনি বললেন যে গ্রামাঞ্চলে এই হারটা আরো কম, সেটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার, সেটা সামাজিক নিয়মেই এটা আসছে। এবার আমি যদি ধরে নিই যে যারা শিক্ষার সুযোগ পেলেন, যারা আলোকবৃত্তের মধ্যে রয়েছেন, আমাদের মতো যারা যারা পড়াশোনা করেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সুযোগ পেয়েছেন, তাদের মধ্যে থেকেও কিন্তু তুলনামূলকভাবে মহিলা লেখকদের, পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাটা অনেক কম থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ শুধু শিক্ষিত হলেই তো লেখক হওয়া যাবে না, তার কতগুলো সুযোগ দরকার হয়। যেটা প্রতিবাদী বললেন তার কথার মধ্যে, যে সংসার একটা খুব বড় প্রতিবন্ধকতা। নিশ্চয়ই সংসার একটা খুব বড় প্রতিবন্ধকতা, কিন্তু এই সংসারে ঢোকার আগেও একটা প্রস্তুতি লাগে। যে যখন একটি মেয়ে স্কুলে বা কলেজে পড়াশোনা করছে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, যখন তার বিবাহ হয়নি, মানে যখন সে সংসার জীবনে সেই অর্থে প্রবেশ করেনি, সে তার মা বাবার কাছে মোটামুটি আজকের দিনের প্রেক্ষিতেও যদি বলি খানিকটা স্বাধীনভাবেই রয়েছে, তখনও কিন্তু একটা প্রতিবন্ধকতা থাকে। কারণ এখনো পর্যন্ত আমাদের এখানে ধরেই নেওয়া হয় যে এই মেয়েটি চাকরি করুক বা যাই করুক, সে শেষ পর্যন্ত বিয়ে করবে এবং সংসার করবে, এবং তার মা বাবা তাকে মানসিকভাবে সেই প্রস্তুতিটা দেন। আমি এটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার নিজের জীবনের ক্ষেত্রে। আমি তখন খুব বেশ কম বয়সী, মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক পরীক্ষা আমার মোটামুটি ভালো ফল হয়েছিল, বেশ ভালো ফল হয়েছিল। তো আমার মনে আছে যে আমার এক আত্মীয়, আমার এক মাসি এবং তার হাজবেন্ড, তারা আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই ভালো রেজাল্ট হয়েছে যে জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আসার যে একটা পর্ব থাকে, সেরকম ক্ষেত্রে। তো তাদের সঙ্গে কথা বলতে বলতে তো বাবা বলেছিলেন যে আমার মেয়ে যতদূর পড়তে চায় ততদূর পড়বে। তো তাতে মেসোমশাই বললেন যে তারপর যদি বিয়ে থা না করতে চায়, তারপর তুমি পাত্র পাবে কোথায়? বেশি যদি পড়ে ফেলে তখন কোথায় সেরকম ছেলে পাবে? তাতেও বাবা বলেছিলেন যে তাতে যদি মানে ছেলে পাই, তাও আমি ওকে বাধা দেব না, ও যদি পড়তে চায় ও পড়বে। এইটা কিন্তু একটা খুব বড় কথা, খুব বড় বল। আমি যখন সংসার জীবনে প্রবেশ করিনি, আমি যখন সেই জায়গায় যাইনি, আমি জানি না আমি কোন সংসারে যাব, আমি কিরকম ভাবে যাব, আমার চারপাশে শুধু আমার মা বাবাই রয়েছেন, তখনও কিন্তু এই যে কথাটা যে আমি যতদূর চাই পড়তে পারি, আমি যতদূর চাই আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মতো করে এগিয়ে নিয়ে যেতে পারি, এই ভরসাটা কিন্তু অধিকাংশ মেয়ে এখনো আমাদের এখানে পায় না। এটা একটা খুব জরুরি জায়গা বলে আমার মনে হয়। তারপরে তো সংসারে প্রবেশের ক্ষেত্রে আছেই। সংসারে প্রবেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত ধরে নেওয়া হয় যে সংসার একটা বড় অংশ, বিশেষ করে সন্তান পালনের দায়িত্বটা মূলত মায়ের উপরে থাকে। এবং মায়ের মধ্যে সব থেকে যেটা সমস্যার, সেটা হচ্ছে সামাজিকভাবে এক ধরনের অপরাধ বোধ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা থাকে। মানে এটা আমি শুধুমাত্র লেখক হওয়ার ক্ষেত্রে বলছি না, এটা চাকরি করা বা যে কোনো কাজ করার ক্ষেত্রেই মা যদি সন্তান বা সংসারকে সামান্যতম কম নজর দিয়ে তার নিজের ব্যক্তিগত কোনো কিছুকে বেশি নজর দেন, তাহলে তাকে তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এমন ধরনের মন্তব্য করতে শুরু করে বা এমনভাবে তাকাতে শুরু করে, শুধু মন্তব্য করার দরকার নেই, যে তাতে তার মধ্যে এক ধরনের অপরাধ বোধ তৈরি হয়। এবং এটা খানিকটা হয়তো মেয়েদের জন্মগত ভাবেই তৈরি হয়, কারণ মেয়েরা জেনে যায় যে এই কাজগুলো আমাদের এবং এগুলো আমি না করলে আমি অপরাধী, এগুলো আমারই কাজ। আমার যদি অফিসের কাজে আমি আটকে যাই এবং আমার মেয়েকে যদি স্কুল থেকে বাড়ি ফিরে এসে নিজে নিজে খাবার খেয়ে নিতে হয়, তাহলে সেটা আমার অপরাধ বোধ জাগে। আমার স্বামী কিন্তু জাগে না, যদিও তিনি তার আরো খানিকটা পরে এলেন এবং মেয়ের খাওয়ার দিকে নজর দিলেন না। এই অপরাধ বোধটা কিন্তু মেয়েদের লেখক হওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে, নিজস্ব কাজ করার ক্ষেত্রে, নিজস্ব জীবন তৈরি করার ক্ষেত্রে একটা বাধা থাকে। সেটা কারণ যে কোনো, আমি লেখকের ক্ষেত্রেই যদি বলি যে তার প্রতিভাই তো সব কথা নয়, তার সঙ্গে একটা অধ্যবসায় দরকার হয়। একটা লেখা লিখতে হলে, একজন বললেন, আমার এক্ষুনি মনে পড়ছে না, সম্ভবত কাকলি বললেন বা অনিন্দিতা বললেন যে এক পাতা লিখতে হলে 500 পাতা পড়তে হয়। সত্যিই তাই, এক পাতা লিখতে হলে তো 500 পাতা পড়তে হয়। এবার সেই 500 পাতা পড়ার জন্য সময় দরকার। আমরা জানি যে সুনীল গাঙ্গুলি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে জলখাবার খেয়ে
লিখতে বসতেন নিয়মিত, অফিস যাওয়ার মতো করে প্রত্যেক দিন। আর আশাপূর্ণা দেবী রান্না করতে করতে লিখতেন। এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে নিশ্চয়ই। আশাপূর্ণা দেবীর মতো প্রতিভা, আশাপূর্ণা দেবীর মতো ক্ষমতা তো সবার থাকে না। সুতরাং এই সুযোগ যে পাবে না, সেই সুযোগ তার পক্ষে তো লেখক হওয়ার পথে একটা চরম প্রতিবন্ধকতা আসছে। আর একটা প্রতিবন্ধকতা হয়, সেটা হচ্ছে ইগো প্রবলেম। এখনো পর্যন্ত হয় যে স্বামী স্ত্রীর মধ্যে, সংসারের মধ্যে, যে যদি যে মেয়েটি লিখছে, যে মেয়েটির যশ বাড়ছে, যে মেয়েটির মধ্যে নিজের মতো করে চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে, অন্যরকম কিছু ভাবনার ক্ষমতা রয়েছে, তার সঙ্গে বিশেষ করে স্বামীর এবং শ্বশুর বাড়ির এক ধরনের ইগোর সমস্যা হয়, যেটা আমরা খুব ছোট্ট কতগুলো মানে সময়টা কিভাবে বদলায়নি সেটা যদি আমরা দেখি। যে রবীন্দ্রনাথের খাতা গল্পটার নাম সম্ভবত, ছোট গল্প আছে একটা খাতা, যেখানে একটি বাচ্চা মেয়ে একটি খাতা, বাঁধানো খাতা তার দাদার কাছ থেকে উপহার পেয়ে সেখানে সে লিখতে শুরু করেছিল। এবং একটা জায়গায় সেখানে আছে যে সে এরকম গোপনে দরজা বন্ধ করে লিখছে, সেটা জানতে পেরে তার স্বামী খাতাটা কেড়ে নিয়ে বলল যে স্ত্রী কানে সামলায় এটে অফিসে যাবে। মেয়েটির চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল এবং সে বুঝতে পারেনি স্বামী কি বলতে চাইছে, কারণ সে এতটাই ছোট। ঠিক একই জিনিস আমরা যখন সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি পড়ছি, তখন কিন্তু প্রেক্ষিত পাল্টে যাচ্ছে, কিন্তু বিষয়টা একই থাকছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই পরিস্থিতিটাকে কিন্তু মেয়েদের সম্মুখীন হতে হয়। যেগুলো আমি শুনলাম এর মধ্যে, যে সম্পাদকরা সুন্দরী মেয়েদের একটু বেশি পছন্দ করেন, পাবলিশাররা পুরুষ, এগুলো সবই সত্যি এবং এগুলো আংশিক সত্য। এগুলো যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রে, মেয়েদের চাকরির ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে মেয়েদের মুখোমুখি হতে হয়। এবং আমার এতদিন আমি দীর্ঘ 30 বছর চাকরি করেছি, সাংবাদিকতার চাকরি, যে চাকরিটা সাধারণত মেয়েরা খুব কম করে। তা আমি বুঝেছি যে তুমি যদি নিজের কাজটা নিজের মতো করে যাও এবং করতে পারো, তাহলে একটা লেভেলের পর, একটা জায়গার পর এগুলো আর খুব একটা বেশি তোমার উপর এফেক্ট ফেলতে পারবে না। তোমাকে সেই লড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি সেই জায়গাটায় পৌঁছচ্ছ। তোমাকে এগুলোর বিরুদ্ধে কোনো সময় প্রতিবাদ করতে হবে, কোনো সময় নিঃশব্দে নিজের জায়গায় স্থির থেকে এগিয়ে যেতে হবে। এগুলো দরকার হয়, কিন্তু এগুলো আছে, এগুলো অস্বীকার করে লাভ নেই, এগুলো আছে। তবে কোনো সম্পাদক যদি তাকে মহিলা সুন্দরী বলে পাঠকরা বলছেন, সেই জন্য তার লেখা বন্ধ করে দিতে হয়, তাহলে আমি বলবো যে সেটা সম্পাদকের দোষ। কারণ সম্পাদকের উচিত যারা বলছেন তাদেরকে বলা যে ভাই তোমরা নিজেরা ভালো লেখার চেষ্টা করো, তাহলে উপকার হবে। আরেকটা জিনিস আমার মনে হয় মেয়েদের লেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হয়, সেটা হচ্ছে যে এক্সপ্রেশনের সমস্যা। মেয়েরা ঠিক যেটা ভাবছে সেটা সবসময় বলতে সাহস পায় না। এটা একটা খুব সার্বজনীন সমস্যা। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, বিশেষ করে যৌনতার ক্ষেত্রে এটা খুব প্রকট। যে মেয়েরা যেভাবে নিজের শরীরকে দেখছে, বা যেভাবে তার শারীরিক চাহিদা রয়েছে, বা তার পুরুষের প্রতি যে আকর্ষণ, এইগুলো কিন্তু মেয়েরা এখনো পর্যন্ত খুব সহজভাবে, খুব খোলাখুলি ভাবে প্রকাশ করতে কিন্তু সাহস পায় না। সেই জন্য অনেক সময় আমার নিজের ক্ষেত্রেই হয়েছে। আমার প্রথম বইটি প্রকাশের পর আমারই এক বান্ধবী, আমার থেকে সে বয়সে একটু ছোট, সে আমাকে পড়ে বলেছিল যে তোমার লেখাগুলো, গল্পগুলো খুব ভালো লেগেছে আমার, কিন্তু তোমার গল্পের শরীর খুব কম। এবার আমরা তো শরীর বাদ দিয়ে নই। সুতরাং এই যে জায়গা থেকে এটা আমার মতে খুব গুরুত্বপূর্ণ। আমি জাস্ট খুব ছোট্ট আর একটা কথা বলে শেষ করব। কিন্তু আমার মনে হয় যে আমরা সংখ্যার দিক থেকে না বিচার করে, আমরা যদি একটু অন্যভাবে বিচার করি, আমরা যদি দেখি যে রাসসুন্দরী দেবী কিরকম লিখেছেন, আমরা যদি দেখি জ্যোতির্ময়ী দেবী কিভাবে লিখেছেন, আমরা যদি দেখি সরলাবালা দাসী কিভাবে নিজেকে এক্সপ্রেস করেছেন ওই সংগ্রামের মধ্যে, ওই সময়ের মধ্যে, ওই পরিস্থিতির মধ্যে, তাহলে বোধহয় এই সংখ্যার প্রশ্নটা আমাদের কাছে খানিকটা গৌণ হতে পারে। এবং আমরা যারা পূর্ণ সুযোগ পাচ্ছি, তারা আমরা অবশ্যই চেষ্টা করব। সংখ্যার ব্যাপারটা এই কারণে আসছে যে কেন মহিলারা কি কি সমস্যা আছে, কেন আসতে পারছেন না, সেটাই আমাদের আসলে খোঁজ, যে তারা কেন বেশি লিখছেন না, কেন আসতে পারছেন না। সেই জন্যই তো গুণমানের দিক দিয়ে সেই বিচারে যাচ্ছি না এখনই। নিশ্চয়ই অনেক ভালো ভালো মহিলা লেখক আমরা ইতিমধ্যেই পেয়েছি,
কিন্তু সংখ্যাটাও তো দরকার, উঠে আসা দরকার। সেই জন্যই আজকের এই আলোচনা। তবে দীপান্বিতা একটা যে পয়েন্ট আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে দীপান্বিতা বলল যে এই যে এটা আমি সত্যি এত গভীরভাবে ভেবে দেখিনি আগে, যে কোনো তার শিশুর বা সন্তানের সামান্য নেগলিজেন্সি হলে মায়েরই অপরাধ বোধ হয়। এই যে অপরাধ বোধ, হ্যাঁ, যে ঠিক সময় মেয়ে ছেলেটা খেতে পেলো না বা ইয়ে করলো না, এই অপরাধ বোধটাই বোঝা যায় যে তার অনেকটা সময় অনেকটা কিছু কেড়ে নেয় তার থেকে, লেখার থেকে। সেটা সত্যি পুরুষদের এতটা হয় না। তো এই যে আজকের আলোচনায় আমরা সমস্ত দিক জানতে পারছি, এটাও তো আমাদের পক্ষে কত ভালো। হ্যাঁ, মানে ভালো লাগছে এগুলো শুনতে। সবসময় তো সব দিকে মাথা সবার যায় না। আমি সত্যি এই দিকটা এতটা ভেবে দেখিনি, কিন্তু এটা খুবই ঘোর বাস্তব। এরপরে তাহলে শ্যামলী তুমি বলো। প্রথমে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রত্যেকেই প্রায় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তুলছেন, যে সামাজিক, অর্থনৈতিক বা লিঙ্গ সাম্যের জায়গা থেকেই প্রত্যেকে বলেছেন। আমি একটু অন্য জায়গা থেকে কথাটা বলি। আপনাদের বিষয় মহিলা লেখক কম কেন? আমার প্রথমে মনে হয়েছে লেখা, একজন মহিলা কি সত্যিই লিখতে চান? একটি মেয়ে কি সত্যিই লিখতে চায়? সেই জায়গা থেকে যদি আমরা প্রথমে প্রশ্নটাকে ধরি, তাহলে দেখতে পাবো একজন মানুষ লেখেন কখন, একজন মানুষ লেখেন কেন। যদি সেইখানে সেই দিকে ফিরে তাকাই, তাহলে দেখবো যে এই যে আত্মগত দর্শন, যেটা আমরা আসলে এক্সপ্রেস করতে চাই, যেটা একজন মানুষ এক্সপ্রেস করতে চান, তার এক্সপ্রেশনের যে আলাদা মিডিয়াম, সেই জায়গাটায় বোধহয় জেন্ডার বায়াসড না হওয়াই ভালো। সকলেই কি লেখক হতে চান? আমার ক্লাসে যারা পড়তেন আমার সঙ্গে, আমার সহপাঠী, তারা কি প্রত্যেকে লেখক হতে চেয়েছিলেন? তারা তো আলোকপ্রাপ্ত পরিবার থেকে এসছেন, তারা তো প্রত্যেকে পড়াশুনো করেছেন। তাদের তো মানে যে মেয়েরা আমার সঙ্গে পড়েছেন, ধরুন ইউনিভার্সিটি অবধি, তাদের মধ্যে কোনো মেয়েকে বা আমার কোনো সহপাঠিনীকে আমি পাইনি যিনি আসলে লেখক হতে চান। তিনি কেউ ডাক্তার হতে চান, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, কেউ প্রতিষ্ঠিত হতে চান, সাংবাদিকও হতে চান, হয়তো সংবাদপত্রের লেখা লিখতে চান, কিন্তু ক্রিয়েটিভ রাইটিং যাকে বলে, যাকে সত্যিকারের লেখক হওয়া বলে, সেটা কি সত্যি কেউ হতে চান? যদি তিনি হতে চান, তাহলে আমার কখনো মনে হয় না কোথাও কোনো প্রতিবন্ধকতা ছিল, আছে বা থাকবে। যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, বাংলা সাহিত্য যেভাবে যুগ ভাগ হয়েছে, এখানে প্রত্যেকেই বিদগ্ধ মানুষ এবং পড়াশুনো জানা পণ্ডিত মানুষ, তবু আমার অপরাধ নেবেন না, আমি কতগুলো তথ্য দিই শুধু। জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী খনা, তিনি যখন জ্যোতির্বিদ্যায় এলেন, তিনি যখন খনার বচন তিনি একটার পর একটা বলছেন, তখন কিন্তু পুরুষদের সঙ্গে তিনি সমান তালে টক্কর দিয়েছেন। চন্দ্রাবতী যখন 16শ শতাব্দীতে বা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ওই সময়টা এসে বাংলা ভাষায় রামায়ণ রচনা করছেন, সেই সময়কালটা যদি একটু তাকিয়ে দেখি, তাহলে সেই সময়কালটা খুব সুস্থ সময়কাল ছিল না সেই অর্থে। আমরা যদি আরো একটু পরে যাই, এখানে প্রত্যেকে আমি জানি যে ঠাকুর পরিবার আর রায়চৌধুরী পরিবারের কথা বলেন, কিন্তু এই দুটো পরিবারকে যদি সরিয়ে দিই, অর্থাৎ ঠাকুর পরিবার যারা কিনা অত্যন্ত আলোকপ্রাপ্ত একটি পরিবার, এবং রায়চৌধুরী পরিবার অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবার, এই যে দুটি ব্রাহ্ম পরিবার, এবং এই দুটি ব্রাহ্ম পরিবারের মধ্যে যে আলোকপ্রাপ্ত হওয়ার সুবিধে, যদি প্রিভিলেজও ধরি, তাহলে তারা যেভাবে লেখার সুযোগ পেয়েছেন, পড়ার সুযোগ পেয়েছেন, ভাবার সুযোগ পেয়েছেন, এটা কিন্তু সকলে পান না। এবং পান না বলেই যারা সেই সময় লিখতে এসেছেন, এত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও, সেই 200 বছর আগে থেকে এই পর্যন্ত, তাদের মধ্যেও তো এমন অনেকে আছেন যারা, ধরুন কৃষ্ণকামিনী দাসী, 1856 খ্রিস্টাব্দে তার বই প্রকাশিত হয় চিত্তবিলাসিনী, একটা ছোট্ট কাব্য পুস্তক। ঈশ্বর গুপ্ত তার সমালোচনা করেছেন। চিত্তবিলাসিনীর প্রকাশকাল থেকে যদি আমরা আরো এগোই, তাহলে আমি লক্ষ্য করছিলাম যে পাবনায় একজন লেখিকা বামা সুন্দরী দেবী, তার লেখা সম্বন্ধে আলোচনা চলছে সেই সময়। হরকুমারী দেবী কালীঘাটের তার বাসিন্দা, 1861 সালে তার জন্ম, যে সময় রবীন্দ্রনাথও জন্মাচ্ছেন। কাকলি এই কথাগুলো বলেছিল যে যখন বঙ্কিমচন্দ্র লিখছেন সেই সময়কার, আমরা অনেকের নাম দেখছি, রাখালমণি গুপ্ত, কামিনী সুন্দরী দেবী, কৈলাসবাসিনী দেবী, এদের নাম এখন আর আমরা জানি না। বসন্ত কুমারী দাসী, তরু দত্তের নামটা আমি ইচ্ছে করেই বলছি না, কারণ বা ওনার ইংরেজি ভাষা বা ফরাসি ভাষায় তার যে দক্ষতা, তার যে লেখা,
সেটা সত্যি মানে লক্ষ্য করার মতো এবং উল্লেখ করার মতো। কিন্তু তার পরবর্তীকালেও ধরুন শরৎ কুমারী চৌধুরানী বা এই যে সাহিত্য ক্ষেত্রে নারীদের যে অভিযান, সেই অভিযান তো খুব সহজ নয়। সেই অভিযানের মধ্যে যেমন প্রতিবন্ধকতা আছে, তেমন সেই সঙ্গে আলোকপ্রাপ্ত হওয়ার কিছু সুযোগও তো আছে। তাহলে আমি যদি কম্পারেটিভ স্টাডি করি যে সময় তারা আলোকপ্রাপ্ত হয়ে লিখতে আসতে পেরেছেন, আজকে আমার সময়ে দাঁড়িয়ে অনেক বেশি আলোকপ্রাপ্ত, যদি আমার পরের জেনারেশনের কথাও বলি, মানে আমার মেয়ের জেনারেশনের কথাও বলি, তাহলেও কি তারা লিখতে চায়? আসলে তাদের লেখার বা আমাদের লেখার ক্ষেত্রে আরো অনেকটা সুবিধাও কিন্তু সমাজ মাধ্যম। আজকে একদম সরাসরি খোলাখুলি বলছি, যদি আনন্দবাজার আমাকে লিখতে না দেয়, তাহলে আমি ফেসবুকে গল্প পোস্ট করব। মানে এই সুযোগও কিন্তু আমার এই মুহূর্তে আছে, যেটা কিন্তু সেই সময় অনুরূপা দেবী বা আশাপূর্ণা দেবী বা আশালতা দেবীদের ছিল না। সেই সুযোগও কিন্তু, সেই ফেসিলিটিও কিন্তু আমরা ভোগ করি। আর যে কথাগুলো আসছে যে কেন মেয়েরা কম লেখেন বা মেয়েদের লেখার মান নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না, মেয়েরা কম লেখেন বা মহিলা লেখকদের সংখ্যা কম, একটা প্রশ্ন আসে মেয়েদের এক্সপোজার কম। কাকলি খুব সুন্দর বলেছে যে মেয়েদের এক্সপোজার কম, মেয়েদের আবার এমন কতগুলো এক্সপোজার আছে যে এক্সপোজারের মধ্যে পুরুষের জায়গাগুলো পড়ে না। খুব ভালো করে ভাবুন তো, আমাকে যদি আজকে কেউ বসিয়ে দেয় সাউথ আফ্রিকায়, আমি কি একটা চাঁদের পাহাড় লিখতে পারবো? ওটা কি অতই সোজা কাজ যে আফ্রিকায় আমি যেতে পারিনি বলে চাঁদের পাহাড় লিখতে পারিনি? এবং বিভূতিভূষণও যেতে পারেননি। আমাকে যদি আজকে একটা ওরকম এক্সপোজার দেওয়া হয় যে তুমি পদ্মা নদীর ধারে চলে যাও, তাহলেই কি আমি পদ্মা নদীর মাঝিদের জীবন দেখে একটা ওরকম ক্লাসিক উপন্যাস লিখে ফেলতে পারো? এটা বোধহয় সম্ভব নয়। সকলে লেখক হয় না, সকলেই লেখক হওয়ার জন্য আসে না। আসলে এখানে আমার মনে হয়েছে যে এই জেন্ডার বায়াস হওয়ার বাইরেও কতগুলো জায়গা থাকে, যে জায়গাগুলো খুব সূক্ষ্ম। মেয়েদের যে পরিসর, যে পরিসরে মেয়েরা বড় হয়, যে পরিসরে তাদের গ্রুমিং হয়, সেই গ্রুমিং আমাদের জেনারেশনেও যদি আমরা দেখি, তাহলেও আমরা অনেক আমরা যারা শহরের প্রিভিলেজ ক্লাস, তারা কি সবাই লেখালেখি করতে এসেছি? আর যদি যারা লেখালেখি করতে এসেছি, আমাদের যেভাবে জাজ করা হচ্ছে, প্রত্যেকের কথাই শুনতে শুনতে দেখছিলাম অনিন্দিতাদি বলছেন, দীপান্বিতাদি বলছেন যে আমাদের অনেক পিছু টান। কিন্তু যিনি সত্যি লিখবেন, তিনি কিন্তু পিছু টান ভেঙেও বেরোন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় সকালবেলা উঠে লিখতে বসতেন। যে মেয়েটি লিখতে চায়, যে মেয়েটি লিখতে পারে, যার সত্যি লেখক হবার সেই আকুতি আছে, সেই জোশ আছে, সে কিন্তু ভেঙে চুরে বেরোয়। সবাই সুবর্ণলতা হয় না, সবাই উমা হয় না যে তার খাতাটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হচ্ছে। আসলে উমার খাতাটা যখন ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন উমার কষ্ট ভেবেই একজন রবীন্দ্রনাথ কলম ধরেন, যাতে এরকম উমারা হারিয়ে না যায়। একজন লেখক ওটা লিখলেন বলেই আমরা জানলাম যে আসলে ওরকম অনেক উমা আছে। একজন কুসুম কুমারী দাস আছেন বলেই, তিনি রান্না করতে করতে কবিতা লিখছেন বলেই তার ছেলে বুঝতে, মানে তার ছেলের নাম হয় জীবনানন্দ দাস। কোথাও তো যেমন গাছটি তেমনই তো তার ফলটি, যেমন একটা বাড়ির গ্রুমিং সেইভাবেই তো তৈরি হবে, সে লেখক হবে কি হবে না। একজন পুরুষ লেখকের কি অত সুবিধা হয়? সুকান্ত দাও ভাবুন না, ভেবে বলুন না, আপনাকে কি সব সময় ছাড় দেওয়া হয়েছে যখন আপনি শুরু করেছেন লিখতে? যে পুরোটাই ছাড় দেওয়া হয়েছে, হ্যাঁ তুমি সারাদিন লেখো, তোমাকে কোনো কিছু ভাবতে হবে না? ভাবতে হয়, প্রত্যেককেই ভাবতে হয়। পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকেরই কোথাও পিছুটান আছে। কেউ সেই পিছুটান কেটে বেরিয়ে চলে যেতে পারে, কেউ সেই পিছুটান কেটে বেরোতে পারে না। সেই অপরাধ বোধ থেকে বেরিয়ে আসার দায় তার নিজস্ব, সে পুরুষ হোক বা মহিলা। হ্যাঁ, আমাদের সংসারের পিছুটান থাকে, আমাদের সন্তানের পিছুটান থাকে, আমাদের অনেকগুলো কার্যকারিতার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে হয়। কিন্তু যার সত্যি সেই প্যাশন থাকবে, নেশা থাকবে যে আমি লেখকই হব, আমি লিখে যাব, তাহলে সে রাত জেগে লিখবে, তাহলে সে উনুনের পাশে বসেই লিখবে, তাকে কোনো কিছু দিয়ে আটকানো যাবে না। আমার নিজের মহিলা লেখক কম কেন এটা মনে হয় না আরো বেশি করে, সেটা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। যেহেতু আমি একটা পাবলিকেশন সেকশনে কাজ করি, যেহেতু আমি মোটামুটি লেখকদের সঙ্গে কাজ করি এবং দীর্ঘকাল মিডিয়াতে কাজ করেছি, আকাশবাণী বলুন বা এই যে ধরনের আমরা কাজকর্মগুলো করেছি, অর্থাৎ খবরের কাগজ বা মিডিয়া ইত্যাদি, সেখানে প্রত্যেকটি ক্ষেত্রেই এই যে কে সুন্দরী কে সুন্দর নয় এই প্রশ্নটাও যেমন আসে, তেমন কে যোগ্য নয় সেই প্রশ্নটাও কিন্তু আসে। একজন অত্যন্ত অসুন্দর মেয়েও অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করে একটা সময়ের পরে কিন্তু প্রমাণ করতে পারে যে সে কাজটা করতে জানে। আসলে তাকে বাধা সহ্য করতে হয়, বাধা কিন্তু পুরুষকেও সহ্য করতে হয়। পুরুষকে কোনো বাধা সহ্য করতে হয় না, এই কথাটা কিন্তু খুব বিশ্বাস্য নয়।
যেহেতু একটা প্রকাশনা দপ্তরে কাজ করি, কাজেই জানি এই মুহূর্তে অন্তত লিখছেন না, মহিলারাও লিখছেন, প্রচুর পরিমাণে লিখছেন, লিখতে চাইছেন, কিন্তু ওই যে যে মানে অজুহাতগুলো আমরা দিই যে আমাকে তো সেভাবে সময় দেওয়া হলো না, এই অজুহাত আমিও দিই যে আমাকে 17 বছর লিখতে দেওয়া হয়নি। আসলে আমি 17 বছর নিজে লিখতে চাইনি। আমি যদি সত্যিই চাইতাম তাহলে আমি আমার সন্তান পালনের পাশাপাশি, আমার সংসারের পাশাপাশি আমি লিখতে পারতাম। আসলে আমি নিজের পিছু টানে নিজে আটকে আছি। এটা জেনেটিক্যালি কোনো না কোনো ভাবে আমাদের গ্রুমিং এর মধ্যেই থাকে যে আসলে আমি নিয়োজিত, আসলে আমাকে সংসারটাকে প্রায়োরিটি দিতে হবে। যিনি প্রায়োরিটি দেননি তিনি কবিতা সিংহ হয়েছেন, তিনি মল্লিকা সেনগুপ্ত হয়েছেন, তিনি মৌলমী সেনগুপ্ত হয়েছেন, তারা এই প্রায়োরিটি থেকে বেরিয়ে চলে এসেছেন। এবার ওই নিন্দে মন্দ, অর্থাৎ তুমি সংসারকে প্রায়োরিটি দিলে না কেন, ওই যে অপরাধবোধ, তুমি সন্তানকে খেতে দিলে না কেন বা তার জ্বরের সময় থাকলে না কেন, ওই অপরাধবোধ থেকে যিনি বেরিয়ে আসতে পারবেন, ওই জালটা যিনি ছিন্ন করতে পারবেন, তিনি কিন্তু ক্লাসিক্যাল, তিনি কিন্তু পারেন। আসলে যিনি পারেন তিনি পারেন, আর যিনি পারেন না তিনি আসলে, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু আমি নিজে অজুহাত খুঁজি, যিনি পারেন না তিনি আসলে ভাবেন যে সব প্রকাশক বা সব সম্পাদক পুরুষ, তাই আমার লেখা ছাপা হলো না। এখানে ভাবার কোনো মানেই নেই যে সম্পাদক পুরুষ বলে আমার লেখাটি ছাপলেন না। এখানে ভাবতে হবে আমার লেখার মান সম্পাদকের পত্রিকার মানের কাছাকাছি পৌঁছেছে কিনা, এবং যেই মুহূর্তে আমি দেখবো যে বাণিজ্যিক পত্রিকা, সেই মুহূর্তে দেখতে হবে আমি সেলেবল কিনা, আমি তখন প্রোডাক্ট। তখন আমার লেখা কিন্তু সবসময় মান নির্ধারিত নাও হতে পারে। একজন পুরুষও তখন প্রোডাক্ট, একজন মহিলাও প্রোডাক্ট। তখন কিন্তু আমরা বাজারে নেমেছি, আমাদের নিজেদের লেখাকে তখন আমরা বিক্রি করতে নেমেছি। আর যদি মনে করেন যে না, আমি ছাপানোর জন্য লিখি না, আমি নাম যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি কিচ্ছু চাই না, শুধু নিজে ভালোবাসি বলে লিখি, তাহলে কেউ কাউকে আটকাতে পারে না। শ্যামলী একটা জায়গা বলছে যেটা, যে অনেক অনেক মানে মহিলারাই এতটা কি লেখক হতে চাইছে আদৌ, এই প্রশ্নটা তুলছে যে তারা হয়তো অন্যান্য বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট পাচ্ছে। তো যদি মহিলা আদৌ চাইছে না, এটা হচ্ছে মানে মহিলা কম লেখকের একটা কারণ। আর বাকি ও যেটা বলছে, যেটা ঠিকই, যে নানান বাধা বিপত্তি এই তো থাকেই, এবং সেটা মহিলাদের থাকে অনেক বেশি, পুরুষদেরও থাকে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে বোধ করেছি এই কারণে যে আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে চিরকাল চাকরি করে এসেছি। তো এবং তাদের ডিউটির কোনো ঠিক নেই। আমার শিফটিং এ ধরা যাক সেকেন্ড শিফটের লোকটা আসবে না, মানে ছেলেটি জানিয়ে দিল আমি আসবো না, ওই পরের শিফটটা আমাকে টানতেই হবে, নইলে আমার চাকরি থাকবে না। ওদিকে হর্ষদা বলে রেখেছে যে তুই 7 দিনের মধ্যে একটা গল্প দে। তো এরকম চাপের মধ্যে আমাকেও এরকম রাত জেগে কষ্ট করে লিখতে হয়েছে, প্রচুর প্রচুর কষ্ট করতে হয়েছে। সরকারি চাকরি হলে হয়তো এতটা হতো না, কিন্তু আমার ক্ষেত্রে খুবই হয়েছে। তো পুরুষদেরও অনেক পরিশ্রম করতে হয়, এটা আমি আমাকে দিয়েও দেখেছি, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও হয়তো অনেক বেশি করতে হয় এইভাবে আসার জন্য। তবে যে লিখতে চাইবে, এই কথাটাও খুব একটা ফেলে দেওয়ার মতন নয়, সে উনুনের আলোতেও লিখবে, এটাও ফেলে দেওয়ার নয়। একটা জিনিস এই বয়সে সে বুঝতে পারি, যে একটু যেহেতু বয়স হয়েছে, এখন কিন্তু শরীরটা সায় দেওয়ারও একটা ব্যাপার আছে। শরীর অনেক সময় সায় দেয় না। ইয়াং ছিলাম তখন শরীর সায় দিত, এখন এতটা দেয় না। আর দেখা গেছে চারদিক সামলে মহিলারা যখন লিখতে আসছেন, বেশিরভাগই বেশ বয়সকালে লিখতে আসছে। আমিও যদিও বয়সকালে লিখতে এসেছিলাম 32-এ, সেটার কারণ অন্য, কারণ আমি ভাবিনি কোনদিন লিখবো। আমাদের নাটকের দলটা যখন বন্ধ হয়ে গেল, তখন ভাবলাম আমি বাকি এনার্জি লইয়া কি করিব। তো যাই হোক, আমি তাহলে প্রতিভা সরকারকে আবার 2 মিনিট বলতে বলবো। ব্যতিক্রম না কখনো নিয়ম হয় না। আমরা একটা মস্ত একটা ইউটোপিয়ার মধ্যে বাস করতে পারি, লড়কেলেঙ্গে পাকিস্তান এইরকম ব্যাপার করতে পারি, কিন্তু মনে রাখতে হবে সবসময় যে ব্যতিক্রম ব্যতিক্রম, নিয়ম হচ্ছে নিয়ম। নিয়মের মধ্যে থেকে আমরা কি করতে পারি, কতদূর করতে পারি, কিভাবে করতে পারি, এই কথাটা যদি আসে তাহলে বলবো যে শর্টকাট রাস্তা কিন্তু একেবারেই নেই। আর তো সবাই তো বলেছেন, অনিন্দিতা, দীপান্বিতা, শিক্ষা, প্রচুর পড়ার কারণে, আর্থিক সাচ্ছল্যের কথাও প্রায় সবাই বলেছেন, এটা একটা নির্মম সত্য। এখানে একটা ভাগ্যের ওপরে
আমার নির্ভরতা চলে আসছে যে আমি কোথায় জন্ম নিচ্ছি, কোন ঘরে জন্ম নিচ্ছি। আর আমি সিস্টারহুডের কথা বলছিলাম, একটুখানি বলি যে বড় হাউসে লেখা ছাপা হোক, প্রচারের আলো মুখে পড়ুক, কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষা যেন অনৈতিক না হয়ে যায়। অর্থাৎ ওই পিছিয়ে দেব আমি মানুষকে, অন্য মানুষকে পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে যাব, এই ব্যাপারটা পাশে থাকতে পারি, ঠিক আছে, কিন্তু এগিয়ে যাব কিনা ধাক্কা দিয়ে, কনুইয়ে ধাক্কা দিয়ে, সেটা আমার নিজেকে ঠিক করতে হবে। আর এই শুনতে শুনতে যা পয়েন্টস গুলো আমি নোট করছিলাম সেটা হচ্ছে যে এইগুলো কিন্তু লিঙ্গ, শ্যামলী এই কথা ঠিক বলেছে যে লিঙ্গ নিরপেক্ষ অভিজ্ঞতা এগুলো, এই যে পিছিয়ে দেওয়া, নিজে এগিয়ে যাওয়া, এগুলো লিঙ্গ নিরপেক্ষ, কিন্তু সিস্টারহুডের মধ্যে এটা যেন একটু বেশি দেখেছি, হয়তো আমার গন্ডি এইখানে এইটুকু বলেই দেখেছি। আর আলো আছে, আলো কিন্তু আছে, আসছে, আলো ক্রমে ক্রমে আসিতেছে। আর আমার এক কলিগের কথা বলি, কলিগের মেয়ে, তার এখন বোধহয় 12-13 বছর বয়স, সে বলছে কি হব আমি, তাকে যখন জিজ্ঞাসা করা সে সগর্বে বলে যে আমি লেখক হব। লেখক হবি তো কাকে, কার জন্য কথা বলছিস? খুব আশ্চর্য লাগে শুনতে যে ও আমার মতো একজন লেখককে দেখে ও এই গোলটা ঠিক করেছে যে ও লেখক হবে। এই তো লিখতে এসে এইটুকুই পাওয়া, আর কি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, শুভকামনা সকলের জন্য। আচ্ছা, এরপর আমাদেরকে অনিন্দিতা বললে না? এরপর অনিন্দিতা বলো। অন্য কোনো বিতর্কে যাচ্ছি না, ওই কথাটা আমার বলার ছিল যেটা দীপান্বিতা বলেছেন। প্রতিবাদী প্রত্যেকটা কথার সঙ্গে আমি একমত, এটা জানিয়ে রাখি। আর দীপান্বিতা যে বলার কথা ছিল আমার তখন বলা হয়নি, ওইটুকু খালি বলে নি, সেটা হচ্ছে যে একজন মেয়ে, এগুলো জিনগত বৈশিষ্ট্য, আমাদের মাথার মধ্যে নানা রকম ইনহিবিশন নেমে আসে, তো সেই ইনহিবিশন চট করে ওইভাবে যায় না, সব সংস্কারকে টেনে ছিঁড়ে ফেলা যায় না। তার ফলে শরীর নিয়ে লিখতে গেলে আমরা একটু আড়ষ্ট হয়ে যাই। এটা আমি একান্তে বলেও ছিলাম যে লেখার মধ্যে খুব বেশি শরীর আসে না। সব লেখায় যে শরীর আসবেই তার কোনো কথা নয়, কিন্তু জীবন তো যৌনতা ছাড়া নয়, জীবনে যৌনতার একটা বড় ভূমিকা আছে, সেটা সাইকোলজিক্যালও হতে পারে, কিন্তু সেইটা লিখতে গিয়ে আমরা একটা বাধা পাই, যেন কম দিয়ে বেরিয়েও বেরোতে চাই না। লেখা তো দিনের শেষে কমিউনিকেট করা, আমি নিজে কি বলতে চাইছি মানুষকে সেটা জানাতে চাইছি, আমার জীবন দর্শন, সেটা যেখান থেকেই উঠুক না কেন, যে ক্ষেত্র থেকেই উঠে আসুক না কেন, সেইটা জানাবার সময় এই একটা অসুবিধে আমার আমি নিজে ফেস করেছি। এবং দীপান্বিতা যখন আমি দেখলাম যে তাহলে এটা শুধু আমার একার অসুবিধে নয়, বহু লেখক তাদের মধ্যে এই অসুবিধাটা আছে। তবু এখানে নাম করবো, প্রতিবাদী তার লেখায় এই আড়ষ্টতা কাটিয়ে ফেলেছেন, আমি পড়েছি তার লেখা। তৃপ্তি সাঁতরা কাটিয়ে ফেলেছেন, অহনা বিশ্বাস কাটিয়ে ফেলেছেন, এরকম বেশ কিছু লেখকের লেখা আমি পড়েছি যারা মহিলা হয়েও এই জায়গাটাকে উত্তীর্ণ হয়ে গেছেন। আমার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে আছে এখন, আমার মনে হয় না আমার এই জীবনে আমি আর সেটা পারবো বলে, কিন্তু ওই যে আলো ক্রমে আসিতেছে, আলো আসুক, আলোকিত মানুষ আরো লিখুক। আর এটাও কিন্তু বারবার বলতে হবে যে কলকাতা শহরে বসে মেদিনীপুরের বা বীরভূমের একটা অজ গ্রামে একটি মেয়ে যে প্রচন্ড তাকে সারাক্ষণ ডাকা হচ্ছে যে এসব মায়ের রুটিটা বেলে দিয়ে যাও, এসব মায়ের দিয়ে যাও, তোমার আর পড়াশোনা করতে হবে না, তার পক্ষে কিন্তু সাহিত্য চর্চার কথা ভাবাও সম্ভব না। আমি লেখক হব এই স্বাধীনতাটাও বোধহয় তার নেই। এইটুকু, নমস্কার। হ্যাঁ, ভালো লাগলো। তবে এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে যেহেতু খোলাখুলি যৌনতা লিখতে পারছেন না মহিলারা, কেউ কেউ পারছেন, তাই জন্য তারা কম, সেটা কিন্তু নয়। কেননা খোলাখুলি যৌনতা নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখতে পারেননি। আমি একবার সুনীলদাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি একটা জায়গায় গিয়ে কিন্তু থেমে যান আর এগোন না। বললো হ্যাঁ সেটা ঠিকই, আমার কিরকম যেন একটা অস্বস্তি করে। হ্যাঁ, মানে একটা দূর অব্দি হয়তো তিনি গেলেন, তারপর গেলেন না, কিন্তু অথচ আমি লক্ষ্য করে দেখেছি অনেক সাহসী মহিলা লেখককে, তারা অনেক দূর অব্দি লিখতে পারেন এবং কবি ন্যায্য কারণে লেখেন, লেখাটা উচিত,
ওই জায়গাটা, আবার অনেকে অন্যায্য কারণেও লেখেন। আর একটা ব্যাপার আছে যে যে ব্যবসায়ীরা আছে, এই মানে সাহিত্য নিয়ে যারা মানে খারাপ ব্যবসা করে, ব্যবসা জিনিস তো খারাপ নয়, খারাপ ব্যবসাটা খারাপ। তারা কিন্তু বলে, আমি বলতে শুনেছি, যে মহিলারা যদি সেক্স লেখে তাহলে সেটা নাকি বড় উপাদেয় হয়, খুব তাড়াতাড়ি বই বিক্রি হয়। তো দেখা যাচ্ছে এটা যে সব লোকে বোঝে না তা নয়, প্রত্যেকটি পরিণত মানুষ বোঝে, বুঝেও কিন্তু এত মহিলা তো লিখতে পারছেন না। খোলাখুলি যৌনতা, তার বই তো বেশি বিক্রি হতো। তার মানে যে যেটা পারে, হ্যাঁ, তারা এইটার জন্যই বই বিক্রি হোক এটা তারা চান না, তারা প্রকৃত সাহিত্য চান। তো এরপরে এরপরে যেন কাকে আমি বলেছিলাম, উচিত কাকলি। এরপরে কাকলি ছিল, কাকলি বলো। হুম হুম। এতক্ষণ আলোচনা শোনার পরে আমি যারা বললেন, দীপন নেতাদি বা প্রতিভাদি, অনিন্দিতাদি, এদের সবার থেকে একটা কথা কিন্তু সবাই স্বীকার করে নিলেন যে ভালো লেখা কিন্তু তার কিন্তু গুরুত্ব আছে। হয়তো একটা সময়ে বাধা আসবে, যখন তুমি প্রথম লিখছো বা সাময়িক প্রতিষ্ঠিত হওয়ার জন্য লিখছো, তখন হয়তো একটা বাধা আসবে, কিন্তু তুমি যদি সেটা কন্টিনিউ করো, ভালো লেখো, এক সময় না এক সময় তোমার লেখা প্রচারের আলো পাবে। এই আলোচনাটা এখান থেকে এটা আমি একেবারেই সহমত যে একটা সময় পর্যন্ত এই আমাদের এই মানে লেখার এই যুদ্ধটা চলবে, তারপরে এক সময় আমরা ঠিক প্রচার, এটা একটা খুব আশাজনক ব্যাপার। হ্যাঁ, যে এটা একটা আশার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা শ্যামলী বলল, যে তুমি কি চাইছো, তুমি কি চাইছো তোমার লেখা বিক্রি বেশি হোক, না তুমি মনের আনন্দে লিখতে চাইছো। তো এইটা আমরা মানে যারা আমরা সেভাবে প্রচারের আলো পাই না যারা, হ্যাঁ, অথচ মনে হয় যেন লিখতে ভালো লাগে, আমাদের লিখতে ভালো লাগে বলেই লিখি, তখন আমাদের সামনে উদাহরণ হিসেবে আসেন ওটাকে বলে যে এমন সব অনেক লেখক যারা জীবদ্দশায় সেভাবে প্রচারের আলো পায়নি। সুতরাং লেখা তো থামালে চলবে না, লেখা লিখে যেতেই হবে। তারপরে সেটা কবে প্রচারের আলো পাবে সেটা মনের মধ্যে সেই আশাটা রাখতে হবে। আর যৌনতা লেখার মধ্যে আসে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু একজন লেখক আমার যতদূর মনে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বাবু লিখেছিলেন এক জায়গায় যে আমি কোনোদিনই লিখবো না, যৌনতা নিয়ে লেখা আমি কোনোদিনই লিখবো না, তাতে দেখা যাক আমার লেখা প্রতিষ্ঠিত হয় কি না হয়। ওই বিষয়টা নিয়ে না লিখেও কিন্তু ভালো লেখক হওয়া যায়, এটা তো অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। তো হ্যাঁ, আমার লেখাতেও যৌনতা আমি সেভাবে লিখতে পারি না, আমি স্বীকারই করি আমি পারি না, আমার আসে না আমার কলমে। ঠিক আছে, আসে না, ওই বিষয়টা না হয় নাই বা লিখলাম, ওটাকে বলে এমনি যা ভালো লাগে, যতটুকু আমার অভিজ্ঞতা তাই নিয়ে যদি লিখে যাই, সেটাও অন্তত ভালো লেখা হতে হবে। আর হ্যাঁ, যেটা করে যেতে হবে সেটা হচ্ছে পড়ে যেতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনা না হলে কোনো লেখকেরই লেখা শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এই মুহূর্তে এখন কি হয়েছে, এখন আমি দেখছি লেখকরা যতটা শিক্ষিত, পাঠকরাও কিন্তু তার থেকে বেশি শিক্ষিত। সুতরাং লিখতে হলে পড়তে হবে, এইটুকুই। সকলকে অনেক ধন্যবাদ। কাকুলি যেটা বলছে যে যৌনতা নিয়ে খোলাখুলি লিখতে পারে না ও, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মানে আমাদের যৌনতা একটা বিরাট পার্ট, এটাকে বাদ দিয়ে ওই অংশটুকু ঢাকা চাপা দিয়ে আমাদের জীবন আলেখ্য লেখা মুশকিল। মানে তাকে তোমাকে যেভাবেই হোক কৌশল করে যৌনতার প্রসঙ্গ তোমার যদি টানা লিখে যাও তো আসতে বাধ্য। জীবনে একটা বিশাল বড় অংশ জুড়ে যৌনতা আমাদের আছে, তো সেটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এটা না লেখাটাও ঠিক না, তাহলে পরিপূর্ণ বিকাশ হয় না বলে আমার মনে হয়। এরপরে আমরা তাহলে দীপান্বিতার কাছে আসি, দীপান্বিতা রায়ের কাছে আসি। আলোচনা তো খুবই মনোগ্রাহী হচ্ছে, সবাই ভারী চমৎকার বললেন।
প্রত্যেকেই। তো আমি শ্যামলীর কথা থেকে আমি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ও খুব সত্যি কথা বলেছে যে বাধা সবারই থাকে, পুরুষেরও থাকে, নারীরও থাকে। প্রত্যেকেরই হয়তো ছেলেদের প্রতিবন্ধকতাটা একরকম, মেয়েদের প্রতিবন্ধকতাটা আরেক রকম, দুরকম প্রতিবন্ধকতা থাকে। কিন্তু আমার নিজের মতে যে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, তার কারণ ওই যে জেনেটিক বা ওই সামাজিক চাপ সেটা মেয়েদের উপর বেশি থাকে, এবং সেটা সমস্যা সেটা হচ্ছে তাকে ছোটবেলা থেকে ওইভাবে তৈরি করা হয়। একটা ছেলেকে যেভাবে তৈরি করা হয়, একটা মেয়েকে যেভাবে তৈরি করা হয়, তার মধ্যে একটা পার্থক্য থাকে। মানে ইচ্ছে থাকলে যে লেখা যায় বা লিখতে পারা যায়, তার একটা উদাহরণ আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। মানে আমি যখন প্রথম লিখতে শুরু করি, তখন আমার মেয়ে 5-6 বছর বয়স, স্কুলে পড়ে। আমি যে চাকরি করি তার 12 ঘন্টা ডিউটি ছিল। মানে ভোর 6টায় আমাকে অফিসে রিপোর্টিং করতে হতো, আমার সন্ধ্যে 5:30-6টায় ছুটি হতো, তারপরে বাড়ি ফিরতাম। আমার স্বামী অসমে গৌহাটিতে পোস্টিং ছিলেন, ফলে পুরো সংসারের দায়িত্বটা আমার। যা যা ঘটবে সে মানে অফিসে কাজ করার সময় কাজের লোক কি রান্না করবো থেকে আরম্ভ করে মেয়ে স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে কেন সেটা পর্যন্ত ফোনটা আমাকে অ্যাটেন্ড করতে হতো। এবং তারপরেও কিন্তু আমি রাত্রি 11টার সময় মেয়েকে ঘুম পাড়িয়ে, গল্প বলে ঘুম পাড়িয়ে 1 ঘন্টা করে লেখার চেষ্টা করতাম। সুতরাং চাইলে যে পারা যায় সেটা কিন্তু অস্বীকার করবো না আমি, সেটা অবশ্যই মানে পারা যায়। কিন্তু এই প্রায়োরিটি কোনটা আমি করব, কোনটা করব না, কোনটা আমার করতেই হবে, এইটা মেয়েদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়াটার ক্ষেত্রে সমস্যা হয়। এই সিদ্ধান্তটা আমি নিতে পেরেছি, এটা অধিকাংশ মেয়ে নিতে পারে না। তার কারণ তার মনে হয় যে বাকি, যেটা আমি আগেরবার বলছিলাম, যে বাকিদেরকে অবহেলা করা হলো বা আমি অন্য কাজগুলো ঠিক করে করলাম না, যেটা আমার দোষ বলে পরিগণিত হবে। এই দোষটার থেকে মুক্ত হওয়াটা, নিজের কাছে নিজেকে সঠিক থাকাটা এবং নিজের ইচ্ছেটাকে নিজের মতো করে চালিত করার একটা জোর নিজের মধ্যে থাকা, এটা আমার মনে হয় মেয়েদের জন্য খুব জরুরি। বিশেষ করে আলোকবৃত্তি যে সমস্ত মেয়েরা আছেন, আলোকপ্রাপ্তা যারা, তাদের জন্য এটা খুব জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো একটুখানি জাস্ট, সেটা হচ্ছে যে যেটা বললেন, অনেকেই বললেন যে মেয়েরা বেরোতে পারে না, মেয়েদের সব জায়গায় যেতে পারে না, সেজন্য তাদের একটা সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়। এটা আমার মনে হয় একটা পাওয়ার অফ অবজারভেশনের ব্যাপার থাকে। তুমি তোমার চারপাশে যা দেখছো তার থেকেই জীবনের গভীরতম উপলব্ধিকে তুলে নিয়ে আসা যায়। জঙ্গলমহলের মানুষদের লেখার জন্য জঙ্গলমহলে গিয়েই থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বিভূতিভূষণ কিন্তু চাঁদের পাহাড় সত্যি করেই তাই না গিয়েই লিখেছিলেন। হ্যাঁ, সুতরাং তুমি যে পরিবেশে আছো, যে পরিপ্রেক্ষিতে আছো, যে তার পরিপার্শ্বের মধ্যে আছো, সেই পরিপার্শ্ব থেকেই তোমাকে উপাদান সংগ্রহ করতে হবে এবং তার মধ্যে থেকেই লিখতে হবে। এবং সেরকম ভাবে লিখেই বহু লেখক পৃথিবীতে তারা অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত সফলভাবে লিখেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের কথা লিখে গেছেন। আর যৌনতার ক্ষেত্রে আমার এটাই বলা যে যৌনতা স্বাভাবিকভাবে যদি আসে তবে তাকে বাধা দেওয়াটা বোধহয় উচিত না। মেয়েদের ক্ষেত্রে সেটা সমস্যা হয়। যৌনতা মানে জোর করে আনার কোনো প্রশ্ন নেই। যে লেখার মধ্যে যৌনতা আসবে স্বাভাবিকভাবেই, মানুষের জীবনে যেহেতু যৌনতা আছে, যেহেতু মানুষের নারী পুরুষ নির্বিশেষে শারীরিক চাহিদা আছে, সুতরাং যৌনতা স্বাভাবিকভাবেই আসবে। জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতা প্রয়োজন। সুতরাং যৌনতাকে স্বাভাবিকভাবে জীবনের নিয়মে, লেখার নিয়মে যখন প্রয়োজন তখন আনতে পারাটা বোধহয় যে কোনো লেখকের ক্ষেত্রেই জরুরি। সবাইকে অনেক ধন্যবাদ, খুব ভালো আলোচনা, খুব ভালো লাগলো। শ্যামলী আচার্য, শ্যামলী বলো। যেহেতু যৌনতা নিয়ে খানিকক্ষণ শব্দ আলোচনা হচ্ছে, মানে এই আলোচনাটার প্রেক্ষিত নিয়ে কথা হচ্ছে, আমার খুব বাণী রায়ের কথা মনে পড়ছে। 1918 সালে বাণী রায়ের জন্ম। আইএ পরীক্ষা পাশের পর যিনি একটা উপন্যাস লেখেন, সেই উপন্যাসটার নাম প্রেম। শুরু করেছেন ওই সময়, শেষ করেছেন 1941 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটার কিছু অংশ সজনীকান্ত দাশের শনিবারের চিঠিতে প্রকাশিত হয়েছিল। তখন এতটাই সমালোচনা হয় যে পাঠক মহলে এতটাই আলোড়ন হলো, শেষে মোহিতলাল মজুমদার নির্দেশ দিলেন যে পরবর্তী অংশের প্রকাশ আর হবে না। পরের বছরে তার উপন্যাসটা কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়, অসংশোধিত ভাবেই। নামটাই আমরা ভুলে গেছি, মানে বাণী রায়ের নামটাই আমরা ভুলে গেছি। 2-3টে কথা মহিলা লেখকদের সম্বন্ধে বলা হয়। একটা হচ্ছে তারা যৌনতা লিখতে পারেন না, যেটা নিয়ে সবাই বলছিলেন।
আরেকটা হচ্ছে তারা রাজনীতি লিখতে পারেন না। কথা দুটো আমি একদমই একমত নই। তারা লিখতে পারেন কিন্তু প্রচারিত হয় না সেভাবে, বা তারা যেভাবে লেখেন সেই লেখার স্টাইলটা হয়তো তথাকথিত যারা মনে করছেন যে এভাবে লিখলে ভালো হয় তাদের হয়তো পছন্দ হচ্ছে না। তার মানে তারা লিখতে পারেন না তা নয়, কারণ আমরা জানি মহাশ্বেতা দেবী কিভাবে লিখেছেন। আমরা এখানে প্রতিবাদী রয়েছেন, প্রতিবাদী রাজনৈতিক উপন্যাস সম্বন্ধে যথেষ্ট সচেতন। আসলে কি জানেন তো, পুরুষ আর নারীর জীবনাচরণ এবং দৃষ্টিভঙ্গি তো আলাদা। কারণ যে একজন পুরুষ একজন নারীকে যেভাবে দেখে, সে দেখায় তো নারী সন্তুষ্ট না হওয়ারই কথা। যে পুরুষের চোখে নারী সেইভাবেই যে একজন পুরুষের চোখে নারী লেখক থাকবেন বা মহিলা লেখক থাকবেন তার তো কোনো মানে নেই। এরকম কথাও তো শুনতে হয় যখন একটা লেখা লেখার পরে কেউ বলছেন যে তোমার লেখাটা পড়ে না বোঝা যাচ্ছে না এটা কোনো মেয়েদের লেখা। তার মানে তো সেটা সবসময় কমপ্লিমেন্ট নয়, সেটা তো কোথাও একটু অসুবিধার জায়গা। তো যে এটা তো আহ্লাদের কোনো কথা নয় যে আমার লেখাটা পড়ে বোঝা যাচ্ছে না এটা মেয়েদের লেখা। মানে মেয়েদের লেখা ছেলেদের লেখা এরকম আন্ডারলাইনটা কি করলো? মানে এখানে কোন ব্যাকরণ বই ফলো করা হয় সেটাও আমি ঠিক মাঝে মাঝে বুঝতে পারি না, যে মেয়েদের লেখা ছেলেদের লেখার আলাদা মানে পার্থক্য কোথায়। সন্দীপন চট্টোপাধ্যায় যেভাবে যৌনতা লিখেছেন অন্য কোনো সমসাময়িক পুরুষ সেভাবে যৌনতা লেখেননি। তার মানে কি সন্দীপন চট্টোপাধ্যায় অনেক বেশি অ্যাকসেপ্টেড আর বাকিরা লিখতে পারেন না? ব্যাপারটা তো তা নয়। আসলে বারবার করে একটা প্রেক্ষিত বা বারবার করে একটা তুল্যমূল্য বিচারে কেন ফেলা হচ্ছে? যে একটাই কাজ, মানে বেশ কিছু ক্ষেত্রে মানে যারা আলোচনা করলেন তাদের ক্ষেত্রেও আমরা বারবার এই পয়েন্টটা উঠে আসছে। একটি মেয়ে লিখলে তাকে বলা হচ্ছে যে তুমি এত লেখো কখন? কিন্তু শীর্ষেন্দু বাবুকে কেউ এই প্রশ্নটা করেনি যে আপনি চাকরি করে এত লেখেন কখন? আমি তার ইন্টারভিউতে বা তার কাছেও শুনেছি যে চাকরি করে বাড়ি এসে সারা রাত জেগে লিখতে হয়েছে। সেটা কিন্তু খুব শারীরিকভাবে খুব মানে আনন্দের নয়। যারা সারা রাত জেগে লিখছেন তার পরের দিন সকালে তারও যেমন অফিস থাকে, যে মেয়েটি সারা রাত জেগে লিখছে তার পরের দিনও সংসারে তার কাজ থাকে। আসল বিষয়টা হচ্ছে সে লিখতে চায় কিনা, তার লেখার সেই 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 প্যাশন আছে কিনা, সেই ইচ্ছে আছে কিনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আমি এখানে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট, যে মেয়েরা বাইরে সেভাবে তাদের এক্সপোজার নেই। এইটা বারবার বলা হয় যে মেয়েরা তো সেভাবে বাইরের পৃথিবীকে দেখেনি তাই তারা সেভাবে লেখে না, তারা শুধু ঘরকন্যার কথা লেখে। কিন্তু ট্রান্সফারেবল জব হয়তো হাজবেন্ডের, কোনো মেয়ে তার সাথে গেছে, তার মানে কি সে সেখানে সেই দৃষ্টি নিয়ে লেখে? দীপান্বিতাদির ওই কথাটা খুব জরুরি, যে যে যেই পরিবেশে আছে সেই পরিবেশের মধ্যে তার একটা অন্তর্দৃষ্টিকে তুলে ধরতে কোথাও একটা তৃতীয় নয়ন কাজ করে। একজন লেখকের একটা তৃতীয় নয়ন থাকে, সে যেখানে থাকে যেভাবে থাকে তার মধ্যে থেকে সে কিন্তু ক্রিয়েশন তার নিজের এক্সপ্রেশন দেয়। এর জন্য কিন্তু খুব দূরেও যেতে হয় না, আবার ঘরেও বসে থাকলে যে লেখা যাবে না তাও কিন্তু নয়। এই পর্যন্তই, আজকের আলোচনা এই পর্যন্তই। আমি আসলে ওই শ্যামলী যে রাজনৈতিক লেখার কথাটা বললো সেই প্রেক্ষিতে বলবো যে হ্যাঁ নিশ্চয়ই মহাশ্বেতা দেবী রাজনৈতিক লেখা অবশ্যই লিখেছেন এবং অত্যন্ত যে ধরনের রাজনৈতিক লেখা মহাশ্বেতা দেবী লিখেছেন সেরকম রাজনৈতিক লেখা কজন পুরুষ লিখতে পেরেছেন আমি জানি না। এবার রাজনীতি মানে যদি শুধুমাত্র রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা ইত্যাদি যদি ধরা হয় তাহলে সেটা একরকম রাজনৈতিক লেখা। কিন্তু সমাজনীতি বা সমাজের মধ্যে যে রাজনীতি থাকে সেরকম ধরনের লেখাও কিন্তু অনেক লেখক মানে মহিলা লেখক যাদের লেখার মধ্যে পাওয়া যায়, তারা বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন জিনিস তুলে ধরেন যেগুলো কিন্তু আসলে রাজনীতি। আমরা রাজনীতি বাদ তো জীবন বাদ দিয়ে হয় না। ও দলীয় রাজনীতির কথাই বলতে চেয়েছে। হ্যাঁ, এই জিনিস এখানে বলার সেটা হচ্ছে এখানে কিন্তু সম্পাদকের, আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি বলছি, সম্পাদকের একটা ভূমিকা থাকে। সেটা হচ্ছে যে আমি নিজে দেখেছি যে একদম অত্যন্ত বাণিজ্যিক এবং বলতে বলা যেতে পারে 1 নম্বর পত্রিকা, তারা কিন্তু মহিলা লেখকদের ক্ষেত্রে রাজনীতি লিখবেন না এরকম একটা কথা বলে থাকেন, বা ও আচ্ছা বিষয়টা রাজনৈতিক, মানে প্রথম মেয়েরা রাজনীতি নিয়ে লিখবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের মনে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কারণ আমি আমার বেশ কয়েকটি পলিটিক্যাল উপন্যাস আছে সেগুলো বই হিসেবে প্রকাশিত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু হয়, সেটা অস্বীকার করে কোনো লাভ নেই। আচ্ছা, এবার তবে এটা কেন হয় আমি জানি, মানে ঠিক পরিষ্কার হয় না আমাদের কাছে, কেন মহিলারা কেন রাজনীতি নিয়ে লিখবে না, তারা কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে না।
তো এরপর বিশ্বজিৎ আর কেউ কিছু বলবে? দেখো তো একটা হাত তুলেছেন কেউ? না, কাউকে তো হাত তুলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ। সোমশুভ্র দেখলে বলবে। যারা আছেন, ভগীরথ দা আছেন, ওদের যদি একটু একটু করে বলানো যায়। হ্যাঁ, ভগীরথ দা আছেন এখনো? হ্যাঁ, আছেন আছেন। একটু আনমিউট করতে হবে দাদা, হ্যাঁ আনমিউট। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটু বলুন আজকের আলোচনা কেমন লাগলো আপনার? আমি তো কাকলি, শ্যামলী, দীপান্বিতা এদের কথাগুলো সব শুনলাম। হ্যাঁ বিশ্বজিৎ কিছুদিন আগে আমার একটা দীর্ঘ নিয়েছিল, সাক্ষাৎকার নিয়েছিল। হ্যাঁ তার একটা বড় অংশ জুড়ে সাহিত্যে যৌনতার প্রয়োগ নিয়ে অনেক কথা ছিল। বিশ্বজিতের মনে আছে হয়তো, প্রচুর কথা ছিল। আমি তার পুনরাবৃত্তি করব না, তবে একটা জিনিস আমার মনে হয় যে আমরা যখন গল্প পড়ি বা উপন্যাস পড়ি, আমি আমার কথা বলতে পারি যে এটা মহিলা লিখেছেন না পুরুষ লিখেছেন এটা খেয়াল করে কিন্তু পড়ার হয়ে ওঠে না। এবং আমি শ্যামলীর অনেক গল্প পড়েছি বা কাকলিরও গল্প পড়েছি, কিন্তু এটা ঠিক মহিলা লিখেছেন বলে আলাদা কোনো রকম হয়েছে। ভালো লেখা, অলওয়েজ ভালো লেখা। এখন মেয়েরা সময় পায় না, একটু বেশি সংসারে তাদের জড়িয়ে থাকতে হয়, এটা তো অস্বীকার করার উপায় নেই। তার তার মধ্যেও ওই শ্যামলী যে কথাটা বললো যে প্যাশন যদি থাকে তাহলে কিন্তু মেয়েরাও সময় বের করে নিতে পারে। তবে সাহিত্য সৃষ্টির জায়গায় ওই মহিলা পুরুষ আলাদা করে কোনো সৃষ্টি আলাদা আলাদা হয় এরকমটা আমি ঠিক সচেতনভাবে বুঝতে পারি না। এ ব্যাপারে একটা আক্ষেপ ছিল আমাদের বন্ধু সুচিত্রার। সুচিত্রা বহু জায়গায়, সুচিত্রা ভট্টাচার্য আর কি, সুচিত্রা বহু জায়গায় খুব দুঃখ করে বলতো যে আমার সঙ্গে বিভিন্ন সাহিত্য সভায় বা বইমেলায় যখন কোনো ভদ্রলোকের সঙ্গে আলাপ হতো, তখন তিনি বলতেন, ও আপনি সুচিত্রা ভট্টাচার্য, আমার স্ত্রী আপনার লেখা খুব পড়েন। এই কথাটা সুচিত্রা বহুবার বলেছে যে সব পুরুষরা কেন বলেন যে আমার স্ত্রী আপনার লেখা খুব পড়েন। সুচিত্রা দহন টহন যেসব লিখেছে শ্বেত পাথরের, সেগুলো তো কেবলমাত্র মেয়েদের পড়ার বিষয় এরকমটা তো মোটেই ছিল না। তা সত্ত্বেও এইরকম একটা ভাবনার বোধহয় চলে টলে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যখন কোনো লেখা পড়ি তখন এটা একজন মেয়ে লিখেছে, একজন লেখক লিখেছে বলে আমার মনে হয়। আর মেয়েদের সময়ের টাইম ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্টের ব্যাপারটা মেয়েরা ভালোই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। তবে আমার ব্যক্তিগত মত যে এখনো বাঙালি সমাজে মেয়েদের সাংসারিক কাজে একটু বেশি ইনভলভ থাকতেই হয়। তার ভেতরে সময় করে যারা লেখে তারা বোধহয় পুরুষ লেখকদের থেকে একটু বেশি পরিমাণ পরিশ্রম কিংবা একটু বেশি প্যাশন থাকে বলে বোধহয় সময়টা বের করে নেয়। এই ঠিক ঠিক, একদম ঠিক, ঠিক একদম ঠিক কথা। তবে এই আমি এই যে সুচিত্রা দি বলতেন যে এরকম আমার স্ত্রী পড়েন, এইটা কিন্তু উনি নয়, ওটা আমাকেও শুনতে হয়েছে বহুবার। তো এইটা আমাকেও শুনতে হয়েছে। এটা কারণটা আমি বুঝেছি পরে, যে যে আমার সামনে আসছে সে আমাকে ইগনোর করার জন্য, ছোট করার জন্য বলছে যে আমার বউ পড়ে কিন্তু আমি পড়ি না। এটা কিছু পাঠকের এটা একটা ধরন বলার আর কি। হ্যাঁ, মানে সামনে শুধু দাঁড়িয়ে না, বলবে বউ এবং মা দুজনই। হ্যাঁ বউ আমি মা, পড়ি না। হ্যাঁ, আমি তো এটা বলি। আমায় শুনতে হয়েছে অনেকবার। হ্যাঁ, আচ্ছা স্বপ্নময় বলো। হ্যাঁ, এবারে ওই খুব ভালো হয়েছে, ওই শ্রাবণী তো একটা টক শোই করে ফেললো। আরো আরো কিছু বলার ছিল এখানেও। আওয়াজ শোনা যাচ্ছে না, আর একটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার আর বলার কিছু নেই। আমি বলছি যে সময় পেরিয়ে গেছে, আর তেমন কিছু নেই। তবে হ্যাঁ, আর বলতে হবেই যখন একটু বলি, মহিলাদের মানে মহিলা লেখকদের কোয়ালিটি নিয়ে তো কথা হয়নি। সংখ্যায় কম, কেন সংখ্যায় কম, চিরকাল কম।
একেবারে সেই শেক্সপিয়ারের আমল থেকে কম, কালিদাসের আমল থেকে কম, চিরকালই কম, সারা পৃথিবীতে কম। এই জন্য ধর্ম কিছুটা দায়ী। প্রত্যেকটা ধর্মের অনুশাসনে মেয়েদের লেখাপড়াটাকে এনকারেজ করা হয়নি, ওদের ওই সংসার প্রতিপালন এবং সংসার ধর্মটাকেই বেশি করে এনকারেজ হয়েছে। এবারে কোন ধর্মে কি বলেছে সেখানে আমি আর যাচ্ছি না, তবে তবে ধর্মের একটা রোল চিরকাল ছিল। সেই জন্য একেবারে ওই মানে যবে থেকে ওই অক্ষর তৈরি হয়েছে, সাহিত্য তৈরি হয়েছে, সেখানে মেয়েদের ভূমিকা লেখার ভূমিকা কম। অথচ মৌখিক সাহিত্যে কিন্তু মেয়েরা চিরকাল এগিয়ে। যদি বলি সংখ্যায়, মৌখিক সাহিত্যে ওরাল লিটারেচারে সেটা মেয়েরাই তাদের জনক, এবং ওটা ক্যারি করে, এবং প্রবাদ প্রবচনগুলোকে, লোককথাগুলোকে, কিংবদন্তিগুলোকে মহিলারাই বহন করে নিয়ে আসে। কিন্তু লিখিত সাহিত্য যদি বলি, আধুনিক সাহিত্য যদি বলি, সেখানে এটা কম আছে। আরেকটা ব্যাপার আছে, মেয়েদের অন্তর্গত হরমোন, যেটা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, যে হরমোন ল্যাকটেশন দেয়, যে হরমোন মায়া মমতা দেয়, যে হরমোন সন্তান প্রতিপালনে মেয়েদের অনুপ্রেরণা দেয়, সেটা করে। এবং এই যে মায়া মমতা, এই যে ল্যাকটেশন, এই যে দুধে ভরিয়ে দেওয়া, মায়া মমতায় সংসারে ভরিয়ে দেওয়া, এইটা সাহিত্যে যদি চলে আসতো খুব ভালো হতো। আমরা ঘরোয়া সমস্যা নিয়ে আমাদের অনুরূপাদি, আমাদের আশাপূর্ণা দেবী অনেক লিখেছেন, কিছুটা সুচিত্রা অল্প। এই যে সাংসারিক জীবন নিয়ে, আশাপূর্ণা দেবী তো চিরকালটাই সাংসারিক জীবন নিয়ে লিখেছে। অথচ যেগুলো যদি বলি, সে সাহিত্যের মধ্যে যে মায়া মমতা, ভালোবাসা, স্নেহ যাকে বলে, সেটা কিন্তু মহিলাদের মধ্যে খুব, এখানে কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে বুঝতে পারিনি আমরা। বিভূতিভূষণের মধ্যে যে এই মায়া পেয়েছি, হ্যাঁ, সেটা কিন্তু আমরা অনেক পুরুষ লেখকদের, মানে অনেক মহিলা লেখকদের মধ্যে সেটা পাইনি। এটা কেন হয়েছে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, সংখ্যায় এটা কম। সেটা এই যে অনেক কারণ এখানে আলোচনা হয়েছে। আরেকটা কারণ আমি শুধু অ্যাড করে দিলাম, সেটা ধর্মীয় কারণ। হ্যাঁ, ধর্মীয় ভালো। অনুশাসনের কারণ। কিন্তু মেয়েরাও পারে, নইলে এই লোককথাগুলো, প্রবাদ প্রবচনগুলো, কিংবদন্তিগুলো মেয়েরা তৈরি করতে পারতো না। ওরাই তৈরি করেছে, ওরাই বহন করেছে যুগ যুগ ধরে। না, শব্দমালা খুব জরুরি ছিল, এই অ্যাড করাটা এই অনুষ্ঠানে খুবই জরুরি ছিল। ধর্মের দিকটা আমরা সত্যি সবাই ভাবিনি। আর একটা শব্দমালা খুব ভালো যোগ করলেও, সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞান, এই যে ইস্ট্রোজেন, এই যে হরমোনের ব্যাপার, এটা যে মেয়েদের আরো একটু বেশি ইয়ে করে, মায়া ভরিয়ে রাখে, তো সেটা সংসারের দিকে চলে যায়, সংসারের দিকে ইয়ে হয়ে যায়। এটাও আমাদের ভাবতে হবে, এর মধ্যে একটা বিজ্ঞানও আছে। কেন মেয়েরা এত বেশি সংসার নিয়ে মানে বেশি ইনভলভ হয়ে পড়ে, এর পেছনে বিজ্ঞান আছে। তো এই অ্যাডটাও খুব সুন্দর, ভদ্রমাদা এই জিনিসটা আমাদের অ্যাড করলেন এই আলোচনায়, এবং সত্যি খুব ভালো লাগলো। আর বিশেষ একটু আমাদের তো টাইম অনেক হয়ে গেছে। অভিজিৎ দাশগুপ্ত কিছু বলতে চাইছে। আচ্ছা, তাহলে বলুন একটু ছোট করে। অভিজিৎ বাবু বলুন। আসলে আমি অভিজিতের স্ত্রী বলছি। আমি একটু বলতে চাইছি, আমি আজকে ওর সঙ্গে আপনাদের কথা। আমার নাম কাবেরী দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা। আমি অভিজিতের মিসেস। আমি ওর সঙ্গে এই আলোচনাটা শুনছিলাম। আমার শুনতে গিয়ে আমি শ্রোতা হিসাবে একটু বলছি দু একটা কথা। প্রথম একটা কথা হচ্ছে যে লেখিকা, মহিলা লেখিকা কম কেন, আমি শুধু বলবো যে শুধু লেখিকা না, সর্বস্তরে মেয়েরা অনেক এগিয়ে এলেও সর্বস্তরে পুরুষের অনুপাতে এখনো মেয়েদের সংখ্যা সব জায়গাতেই কম রয়েছে। সেটা একটা ভিন্ন আলোচনার প্রেক্ষিত, আমি সেই প্রেক্ষিতে যাচ্ছি না। আনুপাতিক হারে সমস্ত পর্যায়ে পুরুষের তুলনায় মহিলারা কম আছে, সমস্ত পেশাতে, সমস্ত জায়গাতে। অন্য আলোচনার বিষয়। আরেকটা কথা বলছি, আপনাদের মধ্যে কেউ কেউ বললেন যে, কেউ বলেন সুচিত্রা ভট্টাচার্যকেও শুনতে হয়েছে, সুকান্ত গাঙ্গুলিকেও হয়তো শুনতে হয়েছে যে আমার স্ত্রী পড়েন, আমার মা পড়েন, আমি পড়ি না।
তার কিন্তু একটা কারণ রয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত গৃহবধূদের কাছে যে সময়টা রয়েছে, মধ্যবিত্ত পুরুষের হাতে সেই সময়টুকুও নেই গল্পের বই পড়ার মতো। আমরা হয়তো দুপুরে সারাদিনের কাজের শেষে যে সময়টা আমরা পাই, সেই সময়টা একটা পত্রপত্রিকা নিয়ে পড়ি। কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের পুরুষের রোজগারের জন্য তার কাছে সেই সময়টুকুও নেই যে সে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু জীবন জীবিকার জন্য লড়াই করে। কাজে আমরা মেয়েরা যে সময় পাই না, সেইটা আজকের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক পরিবর্তিত হয়ে গেছে। বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত নাগরিক সমাজের মহিলাদের কাছে কিন্তু সময় অনেক আছে। একটু উচ্চবিত্ত মহিলা, শিক্ষিত মহিলাদের যদি দেখেন, এত ডোমেস্টিক হেল্প আছে তাদের কাছে যে তারা অনেকটা সময় কিন্তু পেয়ে যায় নিজের মতো কাজ করবার জন্য। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি, আসলে একটা কথা আছে না, যে পারে সে এমনি পারে, পারে সে ফুল ফোটাতে। আমি নিজে বাংলা সাহিত্যের ছাত্রী, আমি বাংলায় মাস্টার্স করেছি, আমি পিএইচডি করেছি, আমি বহুবার লেখার চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা কোনো মৌলিক রচনা আমি লিখতে পারিনি। পাশাপাশি আমার হাজবেন্ড সায়েন্সের স্টুডেন্ট, ওর একদম টেকনিক্যাল জগতের লোক, কিন্তু ও তবু একটা গল্পের বই প্রকাশ করেছে, ছোট ছোট অনুগল্প লিখছে, কিন্তু সেইটা আমি পারছি না। কাজে আমার মনে হয় শুধু সময়টা ব্যাপার নয়। আমি শ্যামলী সঙ্গে একমত হয়ে বলছি যে একটা ভেতরের আকুতি থাকা দরকার, একটা চেষ্টা থাকা দরকার, একটা ইচ্ছে থাকা দরকার, যেগুলো বা শুধু আকুতি চেষ্টা থাকলেই হবে না, তার সঙ্গে একটা প্রতিভারও বোধহয় দরকার আছে। কারণ আমার পরিচিত অনেকজনদের আমি দেখছি যারা লিখতে পারছে, আমাদের কাছে প্রচুর সময় থাকা সত্ত্বেও, মানে বিশেষত আমরা যারা শহরের আলোকপ্রাপ্ত হয়েছি, আমাদের যেহেতু যাদের এই সামাজিক প্রতিবন্ধকতাগুলো নেই, আমরা ভাগ্যবতী, আমাদের পরিবার এমন যে আমাদেরকে অনেক এগিয়ে দিয়েছে। এইরকম আমার সহপাঠীরাও অনেক আছে যারা হয়তো বাংলা টিচার হয়ে আছে, কিন্তু সময় আছে তাদের হাতে, কিন্তু তারাও লিখতে পারছে না। কাজে লিখতে পারাটা আপনি অন্য ভালো অ্যাড করেছেন, ভালো অ্যাড করেছেন। আর কেউ কিছু বলবে? নমস্কার। উর্মি দাস বলতে চাইছেন। আচ্ছা, তাহলে বলুন, আপনি উর্মি দাস বলুন। হ্যাঁ, নমস্কার। আমি এক লাইনে বলবো, এতক্ষণ যে আলোচনা শুনলাম খুবই ভালো লাগলো। আমার শুধু একজন লেখিকার কথা বারবার মনে হচ্ছে, তার নামটা আজকে যুক্ত হলে ভালো হতো। তিনি হলেন সাবিত্রী রায়। যে রাজনৈতিক উপন্যাসের কথা বলা হলো, সাবিত্রী রায়ের স্বরলিপি ছাড়া তো বাংলার রাজনৈতিক উপন্যাসের মানচিত্র সম্পূর্ণ হতেই পারে না। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, মেয়েদের লেখা এত কম কেন, সে বিষয়ের ওপরেই সাবিত্রী রায়ের একটা গল্প আছে, বিখ্যাত গল্প অন্তঃসলীলা, যেখানে মেয়েদের শক্তির কথা বলা হয়েছে। যে এই যে গুলির কথা আজকে সব লেখিকারা বললেন, সেই প্রতিবন্ধকতাগুলোর, আমি আর সবাই জানেন গল্পটা বা পড়ে নেবেন, সেই কথাগুলোই বলা হয়েছে। সেই 52 সালে সম্ভবত গল্পটা প্রকাশিত। আমার খুব দুঃখ লাগছিল এই কথা ভেবে যে এখনো সমাজের অবস্থা খুব একটা পরিবর্তন হলো না, সমস্যাগুলো কিন্তু একই রয়ে গেছে। এইটুকুই বলবার। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি কোত্থেকে বলছেন? আমি সল্টলেক থেকে বলছি। আমার নাম উর্মি দাস। আমি শিবনাথ শাস্ত্রী কলেজে বাংলা পড়াই। আচ্ছা, পরে আমাদের এরকম প্যানেল ডিসকাশন হলে আপনি থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? সুবীর দা হাত তুলেছে। সুবীর দা, সুবীর মজুমদার, সুবীর বলো। আজকের যে আলোচনার শীর্ষক আছে যে মহিলা লেখক কম কেন, এখন আমি একটা ছোট অভিজ্ঞতা করে বলছি। কথামালা পরপর 2 বছর 24-25 গল্প প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। তাতে বহু লেখক লেখিকা পার্টিসিপেট করেছে। তাতে দেখা গেছে যে মহিলা লেখকের সংখ্যা কম নয়, প্রায় সমান সমান মহিলা পুরুষ। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, তাহলে লেখক আমরা কাদের বলবো? যারা হয়েছেন কম প্রতিষ্ঠিত
আরো কম প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিত একটা ক্যাটাগরি আছে অনেকগুলো আর কি, সেই রকম ব্যক্তিদেরকে আমরা লেখক বলবো? মহিলা লেখক ক্যাটাগরিটা সেখানে আসবে নাকি যারা লিখছে নিভৃতে, অনেকে ভালো লিখছে, তাদের কোনো আত্মপ্রকাশ করার ইচ্ছেও নেই, অনেকে আছে এরকম, পুরুষ মহিলা অনেকেই আছে যারা লেখা চাইলেও দিতে চায় না কিন্তু লেখে ভালো, তাদেরকে লেখক ধরবো না ধরবো না? না, ভালো হয়েছে, কনক্লুসিভ আলোচনা হয়েছে, অনেক পয়েন্ট উঠে এসছে, খুব ভালো আলোচনা হয়েছে, ধন্যবাদ। একটা এখানে কথা হচ্ছে যে আমরা চারদিক তাকিয়ে যা দেখি তাতে পুরুষদের লেখা বেশি দেখতে পাই। এবার সেই জন্যই আমাদের প্রশ্নটা মনে জেগেছে, কে লিখতে লেখা প্রকাশ করতে চাইছে না তাকে তো আমি দেখতেই পাবো না, আমি কি করে জানবো কে পত্রিকা ইয়েতে আমাদের প্রতিযোগিতায় লেখা দিয়েছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ না তিনি ভালো লেখা লিখে কোনো স্ট্যান্ড করছেন। আমাদের যেমন প্রথমবার কথামালায় বোধহয় একজন ছিলেন, পরের বার 6 জন মহিলা উঠে প্রাইজ পেয়েছেন। তো যাই হোক, এটা আর কি মানে আপাত দৃষ্টিতে চোখে আমরা কি দেখতে পাচ্ছি সে নিয়ে কথা, হ্যাঁ, যে না মায়ের থেকে তপমালা যে যেটা বলতে চেয়েছেন যে মায়া লেখায় হ্যাঁ, মায়া জড়ায় না, আমি কারণ নাম করছি না, আমার 2-1 বন্ধু বান্ধব আছেন, হয়তো একটা গল্প লিখলাম পাঠালাম একটু পড়ে দেখবেন, তখন আমি শুনেছি এই কথাটা যে লেখার মধ্যে ভীষণ আবেগ কেন? এখন এটা তো মহিলা বলেই আবেগটা আসছে, সেটা হয়। এবার কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই নারী পুরুষ নির্বিশেষে ওই দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাটা দূর করা দরকার। হ্যাঁ, তাহলে মানে আর লেখার তো কোনো নিশ্চয়ই এরকম নিয়ম নেই না, ক্রিয়েটিভ রাইটিং এর তো কোনো নিয়ম হয় না যে একটা ছক থাকবে সেই ছকে আমায় লিখতে হবে, এরকম তো নয়। আমি এক্সপ্রেস করতে চাইছি, সেটা যেভাবে হোক সেইটা গ্রহণের ক্ষমতাটাও মানুষের হয়তো তৈরি করতে হবে, পাঠককে গ্রহণের ক্ষমতাটাও তৈরি করতে হবে। হ্যাঁ, অন্তত সিরিয়াস লেখার ক্ষেত্রে, আমি বাজারি লেখার কথা বলতে পারবো না, সিরিয়াস লেখার ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, আজকের মতন তাহলে অনুষ্ঠান শেষ করি। বিশ্বজিৎ? হ্যাঁ, আর কেউ যদি না বলেন, আর একটা আমি একটা কথা একটু ক্লিয়ার করে দিই, অনেকবার হলো কথামালা একটা গল্প প্রতিযোগিতা করে, কথামালা কাকলি যেমন প্রথমে কথামালা পুরস্কারের কথা বলেছিল, সেটা নয়। আমরা গল্প প্রতিযোগিতায় প্রথম বছর দেখা গেছে যে 12 জনের মধ্যে একজন, বলতে চেয়েছি আমি। হ্যাঁ না বুঝেছি, সেটা আমি ক্ল্যারিফাই করছি, এবং পরের বারে 50%-এরও বেশি যারা পুরস্কার পেয়েছেন মহিলা। এখানে আরেকটা সংযোজন, আমরা যারা সাংগঠনিক কাজের সঙ্গে জড়িয়ে, আমরা যখন কোনো অনুষ্ঠানে কাউকে প্যানেল ডিসকাশন বা গল্পকারদের তালিকা করি, সেই তালিকায় আমাদের সাংগঠনিক কমিটিতে হ্যাঁ ঠিকই অনেকেই লেখিকা আছেন, মানে অনেকে, এখানে লেখিকা বলবো না, অনেক মহিলা আছেন, অন্তত 30% মহিলা তো আছেন। তা সত্ত্বেও দেখেছি আমরা নাম যে পাই, সেক্ষেত্রে মহিলাদের এই নাম খুব বেশি পাই না, শুধু পত্রিকায় দেখানো, মানে আমি সাংগঠনিক ভাবে করতে গিয়েও দেখেছি, অনুষ্ঠান করতে গিয়েও আমরা দেখেছি। সেখান থেকে আজকের এই আয়োজন, এইটুকু বলার আমার। আমাদের সোমশুভ্র ভাষা ভবিষ্যতের থেকে আছো এখনো? হ্যাঁ, আমার নেটওয়ার্কটা একটু খারাপ আছে, তো তাই জন্য আমি ভিডিওটা অন করতে পারছি না। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। অসাধারণ একটা অনুষ্ঠান হলো, সব মানে আমি পুরোটাই শুনতে পারলাম। আচ্ছা, তো এবং আমি আর সুকান্ত দা আমরা আলোচনা করেছিলাম যে এই ধরনের প্যানেল ডিসকাশন অনলাইনে এটা একটা এক্সপেরিমেন্ট, যে এই এক্সপেরিমেন্টটা করা যায় কিনা। তো এরকম আমার তো মনে হয় আজকের যেরকম অ্যাটেন্ডেন্স এবং আজকের যেরকম মানে যে ধরনের আলোচনা হলো, এরকম আমরা ভবিষ্যতে আরো করতে পারি। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, সত্যিই করতে পারি। আজকে খুব রিচ আলোচনা হয়েছে, খুব মূল্যবান জানা গেছে। এইভাবে সরাসরি এই ছজন না, আজকে তো একজন ছিলেন না, এনাদের সরাসরি কথাগুলো জানতে পেরে আমাদেরও খুব ভালো লাগলো। আশা করব যে ভবিষ্যতে আবার এরকম প্যানেল ডিসকাশন করব এবং গল্প পাঠও করব একই রকম ভাবে। এবং আপনারা যারা আজকে ছিলেন, অনুগ্রহ করে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে থাকবেন, তাহলে আমরা খুব
আর উৎসাহিত হব, করতে ইয়ে করব। সকলেই সবার মূল্যবান সময় থেকে বার করে আমাদের সময় দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।